হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা হবে তা প্রথমে জানাচ্ছি। আজকের বিষয়ের মধ্যে আছে নিউ ইয়র্কে রাস্তায় বরফের পাহাড় জমেছে এবং চাপা পড়ে গেছে নিউ ইয়র্ক সহ আশপাশের বিভিন্ন স্টেট। কিভাবে পরিষ্কার করা হবে, কবে নাগাদ আপনারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এই বিষয়টি জানার আমরা চেষ্টা করব। আইসের ধরপাকড় ও ট্রেনিং অসম্পূর্ণ ভুলভ্রান্তিতে ভরা। সাবেক একজন কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য, উনি কংগ্রেসে এই কথা বলেছেন। নিউ ইয়র্ক সিটি স্কুল খুলছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার। কেন ঝুঁকি নিলেন মেয়র মাহদানি স্কুল খোলার ব্যাপারে, এই বিষয়টি আজকে আলোচনা করব। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল আবার স্টেট অফ ইউনিয়ন ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং নাটকীয়তার সম্ভাবনায় ক্যাপিটাল হিলের উপর সবার চোখ। কেন, তিনি কি বলতে পারেন, এই বিষয়টি জানবো। এবং বাংলাদেশ নিয়ে আজকে যেটা আলোচনা করবো তা হচ্ছে বাংলাদেশে চলছে প্রশাসনিক অনেক পরিবর্তন, রাষ্ট্র পরিচালনায় নতুনত্বের সম্ভাবনা কত দূর বা আমরা কী দেখতে পারি নতুনত্ব, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব শাহাব আহমেদ, যিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের সাথে যুক্ত হবেন জনাব শায়লা ইফতেখার, আমাদের সাথে যুক্ত হবেন শেখ আল মামুন ও ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। আপনার পিছনে দেখতে পাচ্ছি বরফের পাহাড়। ধন্যবাদ ধন্যবাদ আবুতার এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ ফেব্রুয়ারি মাসের 23 তারিখ সোমবার। আমার পিছনে যে দৃশ্য, এটি নিউ ইয়র্কের একটি স্বাভাবিক দৃশ্য। নিউ ইয়র্ক কেন, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের স্বাভাবিক দৃশ্য এটি, এবং বরফে তুষারে ঢাকা পড়া নিউ ইয়র্ক সিটির তবে আনুষ্ঠানিকভাবে ব্লিজার্ড যেটাকে আমরা বলে থাকি, সেটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে আজ বিকাল 4:30টার দিকে। এবং এবং এই পর্যন্ত প্রায় 2 ফুট গড়পড়তায় নিউ ইয়র্ক সিটিতে 2 ফুট মতো 24 ইঞ্চি, কোনো জায়গায় 23, কোনো জায়গায় 21 আছে, কোনো জায়গায় 25 আছে। তো গড়পড়তায় বলা হচ্ছে 24 ইঞ্চি। সেন্ট্রাল পার্কে যদিও হিসাব করা হয়েছে 23 ইঞ্চির মতন তুষারপাত, এবং অ্যাস্টোরিয়া এলাকায় 19 ইঞ্চির মতন তুষারপাত। সর্বশেষ যে হিসাবটি আমি পেয়েছি তাতে দেখতে পাচ্ছি কিউ গার্ডেন হিলস এলাকায় 23 ইঞ্চির মতন। এবং সবচেয়ে বেশি দুর্যোগে পড়েছে নিউ ইয়র্ক সিটি পার্শ্ববর্তী লং আইল্যান্ডে ব্যাপক তুষারপাত হয়েছে এবং একটি শহর, সেটি হচ্ছে আইসলিপ লং আইল্যান্ড, সেটি 60 বছরের রেকর্ডটি ভেঙে ফেলেছে গতকাল রাতে। সেখানে প্রায় 29.1 ইঞ্চি তুষারপাত জমেছে। সেটি সর্বশেষ জমেছিল 1963 সালে, সেটি জমেছিল প্রায় 29.1 ইঞ্চি। গতকাল সেখানে রেকর্ড স্থাপিত হয়েছে। এর আগে যেটি 60 বছর আগে যেটি জমেছিল সেটি ছিল 27.8 ইঞ্চি। প্রায় 1.5 ইঞ্চি বেশি তুষারপাত হয়েছে আইসলিপ নিউ ইয়র্কে, এবং সমগ্র লং আইল্যান্ড এলাকাতেই ব্যাপক তুষারপাত হয়েছে, তুষারপাত জমেছে সেখানে। এবং সে লং আইল্যান্ড রেল রোড এখনো বন্ধ। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে আগামীকাল সাবওয়ে চলাচল করছে ঠিকই, তবে এখন ঘন্টাখানেকের স্কেডিউল মেনটেন করা হচ্ছে, কিন্তু আগামীকাল সকাল থেকে সেটি, যদিও কালকে প্রথম কাজের দিন, সেখানে আধা ঘন্টা স্কেডিউল মেনটেন করবে, তবে এর পরিবর্তন হতে পারে। এমটির কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা এমটির অ্যাপস এর মাধ্যমে যাত্রীরা তাদের সর্বশেষ সাবওয়ে পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। লং আইল্যান্ড রেল রোড ট্রেন বন্ধ রয়েছে, এবং নিউ ইয়র্ক সিটির সাবওয়ে আমি বললাম একটু আগে আগামীকাল আধা ঘন্টা স্কেডিউলে চলবে। লং আইল্যান্ড রেলওয়ে সাবওয়ে আজ ভোর 4টা থেকে চালু হবে সেখানে, এবং সেখানেও কিছুটা পরিবর্তন হতে পারে। তবে রনকনকমা, হান্টিংটন, ব্যাবিলন, ওয়েস্টার বে, মন্টাউক এবং পোর্ট ওয়াশিংটন এলাকার সাবওয়েগুলো লং আইল্যান্ড রেল রোড চলাচল করবে। তবে পরিস্থিতির কারণে কিছুটা পরিবর্তন হতেও পারে, সেটিও এমটি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে নিউ ইয়র্ক সিটির রাস্তাঘাট গত জানুয়ারি মাসের তুলনায় যে তুষারপাত দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল জানুয়ারি মাসের শুরুতে, তার তুলনায় কিছুটা উন্নত নিউ ইয়র্ক সিটির সিটির রাস্তাঘাটের অবস্থা আজকে। তবে অনেক জায়গাতেই স্যানিটেশন ট্রাক পৌঁছতে পারেনি। তবে কিছু কিছু মেইন সড়কগুলো আমি দেখেছি, কুইন্স বুলওয়ার্ড,
নর্থার্ন বুলভার্ড, তারপরে গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে, তারপরে ভ্যানউইক এক্সপ্রেসওয়ে, এই এলাকাগুলো মোটামুটি পরিষ্কার বলা যাচ্ছে, ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং ট্রাফিক সেখানে স্বাভাবিক নিয়মে চলাচল করছে। তবে সাইড রাস্তাগুলো এখনো অনেকগুলোই তুষারপাত জমে আছে। তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিভিন্ন দোকানপাট বন্ধ থাকার কারণে দোকানপাটের সামনে যে রাস্তাগুলো সেগুলো পরিষ্কার করা হয়নি। সেখানে কিছুটা বিপজ্জনক পরিস্থিতি, যারা হাঁটা চলাচল করতে চান তাদের জন্যে। তবে মূল সড়ক রাস্তা, যেটি মেইন রাস্তা, যেখানে ট্রাফিক ব্যবস্থা, সেখানে কিছুটা গত জানুয়ারি মাসের তুষারপাতের তুলনায় এবারের তুষারপাতের অবস্থা কিছুটা উন্নত অবশ্যই বলা যায়। তবে এখনো অনেক কিছুই বাকি, অনেক কাজও বাকি। তবে আপাতত এই হচ্ছে সর্বশেষ অবস্থা। দোকানপাট প্রায় বন্ধ ছিল গতকাল এবং আজকে। আগামীকাল থেকে হয়তো দোকানপাট পুনরায় চালু হবে। তবে কিছু, কিছু দোকানপাট খোলা ছিল। এবং এবং দোকানপাটগুলো বন্ধ থাকার কারণে দোকানপাটের সামনে রাস্তায় তুষার জমে থাকাটাই কিছুটা বিপজ্জনক ছিল পথচারীদের জন্যে। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। বাস চলাচল করছে, তবে বাসের স্ট্যান্ড গুলোতে বলা হচ্ছে যে এমটি কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আছেন, এমটি চেয়ারম্যান, তিনি অবশ্য মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন যে বেশিরভাগ বাস স্টেশনের বাস ছাউনিগুলো পরিষ্কার করেছে, যাত্রীরা সেখানে অপেক্ষা করতে পারছেন। তবে বাসের অ্যাক্সেস পথ, যেটি বাসে ওঠার জন্য যে রাস্তাটি, সেটিও অনেক ক্ষেত্রে পরিষ্কার করেছে। তবে অনেক অনেক জায়গায় যেখানে দুর্গম রাস্তা, যেখানে যাওয়া সম্ভব হয়নি স্যানিটেশন ট্রাকে, সেখানে এখনো কিছুটা তুষার জমে আছে। যাত্রী সাধারণের পথ চলাচলের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন সৃষ্টি এখনো রয়েছে, বিঘ্ন অবস্থা রয়েছে, সেটাও লক্ষ্য করছি। তবে সামগ্রিকভাবে নিউ ইয়র্ক সিটিতে যানবাহন চলাচল পুনরায় শুরু করেছে বিকেল ৩টার পর থেকে মূলত। এ হচ্ছে সর্বশেষ অবস্থা। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে এই হচ্ছে ব্লিজার্ডের অবস্থা এবং আগামীকাল দিন শুরু হবে, স্কুল চালু হচ্ছে। তবে রিমোট লার্নিং হওয়ার জন্য প্রায় ৭০,০০০ বাবা-মা তাদের সন্তানদের রিমোট লার্নিং এ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন মেয়রের কাছে। মেয়র মামদানি অবশ্য সেই বিষয়ে কোনো মন্তব্য এখনো করেননি। তবে আগামীকাল স্কুল চালু থাকবে এবং স্কুলে তবে আজকেই প্রথম প্রায় ২০১৯ সালের পর প্রথম স্নোরে, অর্থাৎ কোনো রিমোট লার্নিং ও ছিল না। কোনো সব স্কুলই বন্ধ ছিল আজকে। স্কুলের সকল কার্যক্রম বন্ধ ছিল। এই প্রথম একটি স্নো ডে উদযাপন করলো নিউ ইয়র্ক পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প প্রশাসন আজ রাত ১২টা থেকে ১২টা ১ মিনিট মূলত বলা যায়। ১ মিনিট থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে যে অতিরিক্ত ট্যারিফ আদায় করার আ প্রক্রিয়া চালু করেছিল আর কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল, সেটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিচ্ছে আজ রাত ১২টা ১ থেকে। অতএব স্বাভাবিক নিয়মে প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়তি ট্যারিফ যেটি আদায় করার কথা ছিল, আদায় সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে নাকচ হয়ে যাওয়ার কারণে, ইনফ্যাক্ট প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটি নাকচ করা এবং এবং আ স যুক্তরাষ্ট্রের সংবিধান প্রেসিডেন্টকে সেই ক্ষমতাটি দেয়নি, এমন মন্তব্যের পর কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল সমগ্র সীমান্ত এলাকা দিয়ে যে সমস্ত পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, সেই পণ্যের উপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করার প্রক্রিয়াটি আজ রাত থেকে স্থগিত করে দিচ্ছে ১২টা ১ মিনিট থেকে। অতএব পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে ট্যারিফ আরোপের প্রক্রিয়া। কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল আজকে সেই সিদ্ধান্তটি ঘোষণা করেছে। তবে এক্ষেত্রে একটি নতুন সংযোজন, সেটি হচ্ছে যে কানাডা এবং মেক্সিকোতে থেকে যে সমস্ত পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি হয় এবং যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য মেক্সিকোতে রপ্তানি হয়, সেগুলোর উপর আর কোনো বাড়তি শুল্ক আরোপ করা যাবে না। হোয়াইট হাউস থেকে আজকে সেই সিদ্ধান্তটি জানানো হয়েছে। তার কারণ এই ২ দেশের পণ্য যুক্তরাষ্ট্রে, এই ৩ দেশের পণ্যই একে অপরের দেশে রপ্তানি এবং আমদানি হয়। ইউএস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট, যেটাকে ইউএসএমসিএ বলা হয়, সেই ইউএস মেক্সিকো চুক্তির অধীনে সেটি আমদানি করা এবং সেখানে আর ১০% কিংবা ১৫% যেটি প্রেসিডেন্ট ট্রাম্প আরোপ করতে চেয়েছেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পর, সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটি নাকচ হয়ে যাবার পর প্রেসিডেন্ট ট্রাম্প যে অতিরিক্ত ১৫% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছে, সেটি এখন আর কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের পণ্যের পারস্পরিক আমদানি রপ্তানিতে আর প্রয়োগ করা যাবে না। অতএব কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের দাম
যুক্তরাষ্ট্রে আগের যে অবস্থায় ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের আগে, সেই অবস্থায় ফিরে যাবে আগামী দিন কয়েকের মধ্যে, এমনটি আশা করা হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ফেডারেল এক্সপ্রেস, ফেডএক্স আপনারা জানেন বিখ্যাত হচ্ছে কোম্পানি যুক্তরাষ্ট্রের পণ্য এবং চিঠিপত্র পরিবহনের ক্ষেত্রে তারা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ জারি হওয়ার পর, নির্বাহী আদেশটি নাকচ হয়ে যাওয়ার পর তার ফেডারেল এক্সপ্রেস মামলা দায়ের করেছে এই অভিযোগে যে এই পর্যন্ত তারা যে শুল্ক আরোপ করেছে সেই শুল্ক যেন যে সমস্ত রপ্তানিকারকদের কাছ থেকে তারা আদায় করেছিল সেগুলি যেন ফেরত দেওয়া হয়, এবং সেই জন্য তারা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে যে শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত জন্য তারা নতুন ভাবে মামলা দায়ের করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে, ফেডারেল এক্সপ্রেস। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আজকে জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট ট্রাম্পের নাগরিকত্ব সংশোধনী নির্বাহী আদেশটি হয়তো নাকচ করে দিবে। সেই ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আজকে সেই মন্তব্য করেছেন, কারণ সুপ্রিম কোর্ট যে প্রক্রিয়ার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ আরোপের ব্যাপারটি যুক্তরাষ্ট্রের সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন, একইভাবে তেমন মন্তব্য সুপ্রিম কোর্ট করতে পারেন নাগরিকত্ব সংশোধনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প যা আদেশটি জারি করেছেন সে আদেশের ব্যাপারেও, এবং আগামী দিন কয়েকের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় যুক্তরাষ্ট্রের বিশেষ করে অভিবাসী সম্প্রদায়ের জন্য, এবং সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় যুক্তরাষ্ট্রের সমগ্র অভিবাসী সমাজ অপেক্ষা করছেন যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়াটি পরিবর্তন করার ব্যাপারে সম্মতি দেয় কিনা। প্রায় 100 বছর আগে সুপ্রিম কোর্টে এই ধরনের একটি মামলা হয়েছিল, মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে বিবেচনার জন্য, এবং সেই বিবেচনায় সুপ্রিম কোর্ট সেই সময়ও নাকচ করে দিয়েছিল, এবং সুপ্রিম কোর্ট সেই সময়কার সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রের মাটিতে যারাই জন্মগ্রহণ করবে একমাত্র কূটনৈতিকদের সন্তান ছাড়া বাকি সবাই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করবে। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করার মাত্রই বাবা মার বৈধতা, বাবা মার যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে কোনো বিবেচনার বিষয় নয় বলেই সেই সময়কার প্রায় 100 বছর আগের সুপ্রিম কোর্টের বিচারকরা মন্তব্য করেছেন। ঠিক প্রায় 100 বছর পর এই ধরনের আরেকটি মামলা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ জারির ফলে আবারও সুপ্রিম কোর্টের এসেছে, এবং সেই রায়ের অপেক্ষায় এখন সমগ্র যুক্তরাষ্ট্রবাসী এবং সমগ্র অভিবাসী সমাজ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রে ভারতীয় আমেরিকানদের প্রভাব বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় দফা নির্বাচিত হওয়ার পর ট্রাম্প প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ পদে ভারতীয় আমেরিকানরা রয়েছেন। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে একটি জরিপ চালানো হয়েছে, সেই জরিপটি নিয়েছে কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টার। সেই জরিপটি নিয়েছে যে সমস্ত ভারতীয় আমেরিকানরা যুক্তরাষ্ট্রে বসবাস করে তাদের উপরে এই জরিপটি নেওয়া হয়েছে, এবং এই জরিপটি নেওয়ার ফলে যে এই জরিপটির নাম দেওয়া হয়েছে 2026 ইন্ডিয়ান আমেরিকান অ্যাটিটিউড সার্ভে, অর্থাৎ ভারতীয় আমেরিকানদের মনোভাব, সেই উপরে জরিপটি নেওয়া হয়েছে। এবং সেই জরিপে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রায় দ্বিতীয় মেয়াদের 1 বছর পূর্তির পর ভারতীয় আমেরিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রম অপছন্দ করছেন ব্যাপক মাত্রায়, এবং সেটি হচ্ছে 71%। 71% ভারতীয় আমেরিকানরা মনে করেন যে প্রেসিডেন্ট যেভাবে দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেটি সঠিক নয়, এবং এটি তারা সমর্থন করেন না। 71% ভারতীয় আমেরিকান, যদিও বর্তমান ট্রাম্প প্রশাসনে ভারতীয় আমেরিকানদের প্রভাব অনেকটা বেশি পূর্ববর্তী প্রশাসনের তুলনায়, এবং 37% ভারতীয় আমেরিকানরা বলেছেন যে জরিপে যে তারা কখনোই আমেরিকা ছেড়ে যাওয়ার চিন্তাও করেননি, সেটাও তারা জানাচ্ছে সেই জরিপে। এবং এই জরিপটি একটু আগে যেটি আপনাদের জানালাম সেটি হচ্ছে যে নিয়েছেন যে আমেরিকা কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টার, সেই জরিপটি পরিচালনা করেছে। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে আসলে নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুল আগামীকাল খুলছে, সেটি একটু আগে আপনাদের আমি জানিয়েছি। তবে 70,000 বাবা মার বিষয়টি এখনো মেয়র কোনো সিদ্ধান্ত দেননি, যে তারা চেয়েছেন তো তাদের রিমোট লার্নিং এর মাধ্যমে স্কুল পরিচালনা করার জন্য। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি শেষ করার আগে,
আজকে আপনারা জানেন নিউ ইয়র্ক সিটির এইবারেই প্রথমবার দেখা গেল যে সিটি প্রশাসনের পক্ষ থেকে তুষার জমে যাওয়া ঠেকানোর জন্য তুষার যারা পরিষ্কার করতে চান তাদের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি করা হয়েছিল এবং ঘন্টায় প্রায় $30 পর্যন্ত মজুরি প্রদান করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু যখন চেক লিখতে যাওয়া হয়, যখন চেক প্রদান করা হয়, তখন তাদের তাদের সমস্ত পরিচিতি এবং যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি আছে কিনা, সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং আইডি, এই ৩টি জিনিস চাওয়া হয় এবং এতেই বিতর্কের সূত্রপাত হয়। মেয়র মামদানি অবশ্যই জবাব দিয়েছেন যে তিনি যাকে তাকে চেক লিখতে পারেন না। কারণ যুক্তরাষ্ট্রে চাকরি করার জন্য ফেডারেল সরকারের কিছু নিয়মাবলী রয়েছে এবং সেই চাকরির ক্ষেত্রে সেই নিয়মাবলী মেনে চলতে হয়। অতএব কাউকে চেক লিখতে হলে তার যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি আছে কিনা এই বিষয়টি প্রথমে যাচাই করতে হবে। ফেডারেল সরকারের এটি নির্দেশ এবং সেই নির্দেশ মানার জন্যই তিনি যাকে তাকে চেক লিখতে পারেন না কাজ করলো এবং এই নিয়ে এই বিতর্কের জবাব তিনি সেভাবেই দিয়েছেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সাথে আছেন প্রফেসর গোলাম এম মাতাব্বর, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব শেখ আল মামুন এবং ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাহাব ভাই একটু আগে বলেছি উনি আছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে একটু যাই আমাদের শেখ আল মামুন আপনার কাছে। আমি জানি কালকে আপনার স্কুল আছে, জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন কালকে স্কুল খোলার ব্যাপারে, এবং একটু আগে যেটা আপনার নাজমুল হাসান বললেন যে অনেক অভিভাবক তাদের আবেদন করেছেন, প্রায় 70,000 আবেদন করেছেন কালকে রিমোট স্কুল করার জন্য। সো আপনার কাছে কি মনে হয় কি হতে পারে? Well, thank you. Well, the student had many students that to গত সপ্তাহে পুরা উইন্টার ভ্যাকেশন গেছেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আফটার 2019 যে মানে নিউ ইয়র্ক সিটিতে বাচ্চারা, এর আগেও যত তুষার হয়েছে না কেন কিন্তু স্কুল কিন্তু খোলা ছিল পরের দিন। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম মানডেতে মানে স্টুডেন্টরা স্নোডে এনজয় করছেন। But tomorrow, yes, it's difficult, definitely, because especially in Staten Island, they had more than 2 feet. But if you look at Queens, Bronx, Manhattan is completely cleared. But the problem is not the students, to who is going to run the schools, the school staff, the custodian. So we have almost 8,000 workers in the school and of 1,400 properties, 1,400 স্কুল বিল্ডিং এ। তো এইগুলো কিন্তু আপনাকে 24 আওয়ার্স আগে কিন্তু ওয়ার্ম আপ করতে হবে, হিটার গুলো অন করতে হবে, ক্লিয়ার করতে হবে রাস্তা চারপাশ দিয়ে সবকিছু। সো দোজ আর দ্য প্রবলেম, দোজ আর দ্য থিংস মানে প্যারেন্টস আর ওয়ারিড অ্যাবাউট। তারপর আপনার ক্যাফেটেরিয়াতে যারা কাজ করে তাদের ফুড তৈরি করা, সিকিউরিটি অফিসার। সো এই লোকগুলো কিন্তু সবাই কিন্তু অনেক সময় they don't live in the same neighborhood or the New York City, or they sometimes live out of the city. They live in Long Island, they live in Westchester County, they have to commute a long way, they have to park their car, then they take the train and then come. So it's a logistic, এটা নিয়ে কিন্তু অনেকের একটু সন্দেহান। But New York City is not only 50,000 students or 100,000 students, it has almost 1 million students. So it's a huge school district, এবং আমরা জানি কিন্তু অনেক স্কুল আর বাচ্চারা they are pretty much dependent on the lunch from the school, the breakfast. I enjoy some breakfast from the school sometimes. So আমরা যত সহজে বলতেছি, you know what, it's difficult, but at the same time it's difficult for a lot of kids as well. So jodio I know like the attendance is going to be low tomorrow, but whoever wants to come, the place should be open for them. So no matter what happened, besides some is some neighborhood, Staten Island বা Queens এর কোনো neighborhood যেখানে হয়তো স্ট্রিট not well cleared, but আমরা জানি যে পাবলিক বাস এবং ট্রেন খুব ভালোভাবে চলা শুরু হয়ে গেছে বিকেল থেকে। The lot of major streets are cleared by this time. They're gonna, the sanitation workers are working 24/7. Hopefully they will be cleaning up everything, so the bus will moving smoothly tomorrow morning. Subway is moving. So with that difficulties, it should be okay. I think the school should be open. Hopefully it's not going to be like another regular day that a lot of teachers will be absent. But it's still whoever comes to this school, 60-70% students, 60-70% of the teachers, it still is a plus for the students. That's the purpose of the school system. The people will be benefited, majority of them. And they can also hire the substitute teacher. Substitute teacher তো কোনো ইয়ে লাগে না, সকালে ফোন করে বললেই হয় যে yeah I can come and Exactly. So the lot of substitute teachers are available. They could
join and help the schools. রাইট, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শেখ আল মামুন। একটা বিষয় যেটা হলো যে বরফের যে ব্যবস্থাপনা, মানে স্নো, আইস, এগুলার ক্লিনিংয়ের যে ব্যবস্থাপনা, গত মানে সপ্তাহের আগে যে স্নো পড়েছিল, আজকে মনে হচ্ছে এর চেয়ে বেটার ব্যবস্থাপনা, মানে অনেক তড়িৎ অ্যাকশন নেওয়া হয়েছে। নাজমুল হাসান কি বলেন? দেখেছি, আমি লক্ষ্য করছি, অবজার্ভ করছি এই বিষয়টা। হুম আমি কয়েকটা রাস্তাঘাটও দেখেছি আজকে। আহ, মূল সড়কগুলো মোটামুটি ক্লিন। হুম ট্রাফিকের জন্য কুইন্স বুলেভার্ড, নর্দার্ন বুলেভার্ড, গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে, ভ্যানউইক এক্সপ্রেসওয়ে, ম্যানহাটন তো একটু আগে শেখ আল মামুন অধ্যাপক জানালেন যে এটা পুরোপুরি ক্লিন। আমি ম্যানহাটন যাওয়ার সুযোগ হয়নি, বাট কুইন্স আই থিঙ্ক ইজ স্ট্রিট গুলো মোস্ট ক্লিনার। সমস্যা যেটা যেটা একটু আগে আমি বললাম, যে দোকানগুলোর সামনে, যে দোকানগুলো বন্ধ ছিল দুদিন, সেই Right. দোকানগুলোর সামনে পথচারীদের চলাচলটা একটু তুষারপাত জমে থাকার কারণে সমস্যা হচ্ছে। আদারওয়াইজ ইজ মাচ ক্লিনার দেন লাস্ট জানুয়ারির, আর্লি জানুয়ারি যেটা আমরা জি, দেখেছি নিউ ইয়র্কে। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। This evening, আমি আমার ওয়াইফকে ব্রুকলিনে তাকে হসপিটালে ড্রপ করছি at 8:30 ব্রঙ্কস থেকে। So I drove from Bronx all the through the Queens and ব্রুকলিনের হাইওয়ে থেকে এক্সিট নিয়ে I had to drove like a lot of local streets. So streets are quite clear. A lot of people are walking. By tomorrow the kids will be fine. They're resilient, they're tough, and they enjoy being outside, not staying inside. Inside is not the place they should be. লাস্ট টাইমের যে ব্লিজার্ড, এই ব্লিজার্ড ছিল আমাদের কাছে মনে হচ্ছিল যে ফুললি ফেলিয়ার, বাট আজকে মনে হয়েছে অনেক অ্যাক্টিভ তারা। গতটা থেকে তারা হয়তো শিক্ষা নিয়েছেন। একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এইবার কিন্তু জেনারেল সাধারণ নাগরিকরাও কিন্তু অনেকটা তৎপর ছিল তাদের আশেপাশের এলাকাগুলো ক্লিয়ার করার ব্যাপারে, ক্লিন করার ব্যাপারে। এটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। রাইট, থ্যাঙ্কস। প্রফেসর গুলাম মাতব্বর, আপনার কোনো কমেন্ট আছে এই বিষয়ে? আপনার তো নিউ জার্সির বাসিন্দা। দেখুন, আসলে আমাদের এখানেও প্রায় 2 ফিট মতো স্নো পড়ছে। বেসিক্যালি আসলে আমার যে বাড়ি, আমার সামনের রাস্তাটা এখনো ক্লিন করা হয়নি, কারণ ওরা তো আসলে প্রথমে প্রাইমারি রোড গুলো ক্লিন করছে, তারপর সেকেন্ডারি, এইভাবে আর কি। তো আসলে আমার কাছে মনে হয় নিউ ইয়র্কে শেখ আল মামুন খুব সুন্দরভাবে বলেছেন যে বিশেষ করে লং আইল্যান্ড ইজ এ প্রবলেম, বিকজ ওখানে 2 ফিট পড়েছেন, এবং ওখানে পাবলিক ট্রান্সপোর্টেশন কুইন্স, ব্রঙ্কস বা ম্যানহাটন, স্টেটেন আইল্যান্ড এগুলোর তুলনায় কিন্তু আসলে একটু ডিফিকাল্ট। তো সেজন্যই আমার মনে হয় ইনস্ট্রাকশন, বিশেষ করে আমরা জানি, আমরা শিক্ষক যারা, আমরা জানি ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ একবার যদি আপনার একটা ক্লাস যদি এখানে লস হয়, আমাদের জন্য সে খুব ডিফিকাল্ট এটাকে আসলে কভার করা। অলরেডি কিন্তু আমরা গত সপ্তাহে কিন্তু দেখুন, আমাদের ইউনিভার্সিটি যেমন আজকে বন্ধ ছিল, আগামীকালকে ওটা সেই লেভেলে বন্ধ দিয়েছেন, এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে অনলাইন, কারণ আমরা তো আসলে কোভিড এর সময় একটা সিস্টেমে ইউজড হয়ে গিয়েছি। তারপরেও কিন্তু দেয়ার আর অল কাইন্ডস অফ প্রবলেম। অনেকেই বলে যে আমার হাই ডেফিনেশন এটা নাই, আমার এখানে ওয়াইফাই কাজ করে না। সো দিস ইজ ডিফিকাল্ট, বাট স্টিল আমার কাছে মনে হয় যতটুকু লিমিটেড ক্যাপাবিলিটি থাকে, উই শুড অ্যাকচুয়ালি কন্টিনিউ, কারণ ক্লাস নষ্ট হলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমরা অনলি লিমিটেড টাইম পাই, এবং একটা লেসন হওয়া মানে হচ্ছে একটা স্টুডেন্টের জন্য এটা কভার আপ করা খুব ডিফিকাল্ট হয়, এবং আমরা প্রফেসর যারা, শিক্ষক যারা আছি, আমাদের জন্য এটা ডিফিকাল্ট হয়। আমার মনে হয় শেখ মামুন খুব ভালোভাবেই তুলে ধরেছেন যে সিচুয়েশনটা, বিশেষ করে প্রাইমারি সেকেন্ডারি লেভেলে আর কি। টার্সিয়ারি লেভেলে তো বিশ্ববিদ্যালয় লেভেলে আমি যেটা বললাম যে এটা একটু বেটার আর কি, কারণ স্কুল ইনস্ট্রাকশনটা কিন্তু আসলে মোর ডিফিকাল্ট দেন দ্য টার্সিয়ারি লেভেল অফ ইনস্ট্রাকশন। থ্যাংক ইউ। আপনার কাছে একটি বিষয় আজকে জানতে চাই। হাসান ভাই, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, আপনি জয়েন করেছেন। যে আসলে আমরা তো স্বাধীনতার অলমোস্ট 54 ইয়ার্স, এবং বিভিন্ন সময় সরকার এসেছে গিয়েছে, বাট আমাদের দাবি দেওয়ারও কোনো অন্ত নেই, শেষ নেই। আমাদের কোনোটা পূরণ হয়, কোনোটা হয় না, এরকম একটা অবস্থার মধ্যে আমরা নতুন সরকার ক্ষমতায় এসেছে বাংলাদেশে, এবং এই সরকারের কাছে অনেক প্রবাসী আমরা যারা আছে, আমি বাংলাদেশ নিয়ে বেশি আলোচনা করতে চাই না, বাট প্রবাসে আপনিও অনেকদিন থেকে আছেন, আমরাও অনেকদিন থেকে আছি। প্রবাসী বান্ধব সরকার নিয়ে অনেক কথা, অনেক দাবি আমাদের। প্রবাসীদের দাবি তেমন বেশি কিছু না, একটি বিমান এখানে আপনার চালু করা, ভোটাধিকার, আপনার এয়ারপোর্টে গেলে যাতে হয়রানি না হয়, এই ধরনের কিছু বিষয়, বেশ কোনো খুব জটিল কিছু নাই। বাট আপনাকে নতুন যে সরকার ক্ষমতায় আসছে, আপনার কাছে কতটুকু প্রবাসী বান্ধব এই সরকার হবে বলে আপনার কাছে মনে হয়?
আসলে দেখুন, আমি যেটা আশা করি আর কি, প্রবাসী হিসাবে, এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি হিসেবে, আমরা এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি দেওয়া, বিশেষ করে আপনার যে ভোটিং যেটা, সেটা তো এবার একটা সুযোগ দেওয়া হয়েছে। আর আপনি যে বলছেন যে আমরা অন্য এয়ারলাইন্স আমাদের যেতে হয়, যে যুক্তরাষ্ট্রে যে এখনো পর্যন্ত আমরা যেটা দেখি নাই বিমান আর কি। আমি আশা করি যে তারেক রহমান তো প্রধানমন্ত্রী, নিজেও কিন্তু বাইরে ছিলেন, সো 17 years of his experiences and how he felt about not having a career from Bangladesh to United States or other countries. I think এটা আমাদের যুক্তিসঙ্গত দাবি। আশা করি যে নতুন যে মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী তারা আশা করি আমাদের এই দীর্ঘদিনের দাবি দাওয়াগুলা, আমি মনে করি তারা দে উইল ট্রাই টু অ্যাড্রেস। কিন্তু এগুলো কিন্তু খুবই ভ্যালিড, এবং এটা শুধু নট অনলি ফর আস, অলসো ফ্ল্যাগ ক্যারিয়ার, একটা ক্যারিয়ার মানে ফ্ল্যাগ এয়ারক্রাফট যে কোনো দেশে যাওয়া মানে হচ্ছে সেই দেশের কেস্টে, সেই দেশকে কিন্তু আপনার ঐতিহ্য, সেই দেশকে কিন্তু প্রতিনিধিত্ব করা। এটা আমাদের যুগ যুগ ধরে। আর আপনি যে বললেন এয়ারপোর্টে যে হয়রানি, এখন তো শুনছি অনেক কিছুই বলছে যে জিরো টলারেন্স, দিস এন্ড দ্যাট, আশা করি দে উইল কন্টিনিউ অন দ্যাট স্পিরিট। কারণ ইলেকশনের পর তো আমরা জানি তারা অনেক কিছুই বলেন, আলটিমেটলি দেখা যায় স্লোলি কিন্তু এগুলা কিন্তু থাকে না। আশা করি সেটা হবে, এবং বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা জানি কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের সময়ও কতগুলো করেছেন, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়াজ দ্যাট ইফেক্টিভ। কিন্তু এই হয়রানি, যে এয়ারপোর্টে গিয়েই যে এত কষ্ট করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে আমরা দেশে কন্ট্রিবিউট করি, ওখানে গিয়ে যে আমাদের প্রথমেই যে হয়রানিটা হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে অগ্রহণযোগ্য। এই 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 জিনিসগুলো যদি আশা করি তারা করতে পারেন, সেটা খুবই ভালো হবে। কিন্তু এগুলো দেখা যায় কথা কথাই থেকে যায়, আলটিমেটলি কিন্তু স্লোলি কিন্তু দেখা যায় এগুলা কিন্তু স্রোত গতিতে চলে যায়। সো আমরা আশা করবো, আমরা সবসময় আশা করি নতুন সরকারের কাছে যে তারা বিশেষ করে আমাদের বাংলাদেশের রিমিটেন্সটা একটা বিরাট ফ্যাক্টর, এবং দিস পিপল ওয়ার্কিং সো হার্ড। আমরা বিশেষ করে ডেভেলপ কান্ট্রি যারা আছি তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মিডল ইস্টে যারা আছেন, তারা হয়তো অনেকেই কিন্তু শিক্ষা দীক্ষার দিক দিয়ে কম, বাট দে আর দ্য ওয়ান অ্যাকচুয়ালি মেজর কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রি। তো তাদের যাতে, এবং কোনো এনআরবি কে যাতে এই ধরনের হয়রানিটা না হয়। আমি কিছুদিন আগে দেখেছিলাম, বিশেষ করে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় একজন ম্যাজিস্ট্রেট বিশেষ করে অনেক বাহবা পেয়েছেন। এই ধরনের আমার মনে হয় যে অফিসিয়াল আমাদের দরকার আর কি, অনেস্ট, ডেডিকেটেড, এবং জাস্ট রাইট অন দ্য সিন, যাতে এই ধরনের কিছু করতে হবে। কারণ এটা সিন্ডিকেট হয়ে গেছে, এখন এই সিন্ডিকেট গুলোই ভাঙতে পারবে কিনা সেটাই হচ্ছে আমাদের, আমরা শঙ্কিত। অন্য দিক দিয়ে কিন্তু আমরা আশা করছি they will be able to deliver it. আমি তো বলেছি ইলেকশনের পরেই যেভাবে হোক আমাদের একটা সরকার হয়েছে, এখন আমাদের সবারই কোঅপারেশন করা উচিত। যা হয়েছে হয়েছে, এবং যা বলার আছে অপোজিশন সেটা পার্লামেন্টে বলবে, এবং কি হয়েছে ইলেকশন কি হয়েছে অনেক কিছু বলছে, কিন্তু আমি মনে করি আমাদের উই শুড অল ওয়ার্ক টুগেদার ফর দ্য ওয়েল বিইং অফ দ্য কান্ট্রি। থ্যাংক ইউ। আরেকটা বিষয় জানতে চাই, আপনারা সবাই চাইলে এখানে 2-1 মিনিট কথা বলতে পারেন। সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন থেকে এক ধরনের একটা ইমেজ সংকট আমাদের আছে, যে আমরা বিভিন্ন দেশে বিশেষ করে স্কুল ছুটি, তারপরে আপনার এই ক্রিসমাস, এইসব জায়গায় আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা অনেক জায়গায় যাই। এখন দেখা যায় সাউথ আমেরিকা যাচ্ছি, আমরা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছি, কিন্তু বাংলাদেশ নিয়ে যখনই আসে যে বাংলাদেশে কেন যাব না, বলে যে ওইখানে সিকিউরিটি প্রবলেম, পলিটিক্যাল আনরেস্টনেস, তারপরে আপনার হয়রানি, তারপরে আপনার ফ্রেন্ডলি না এনভায়রনমেন্ট, এই ধরনের একটা বিষয় আছে, যেটা এর সত্যতাও যে নাই তা না, বাট আপনি এইটাকে মানে একটু মডিফাই করে বাংলাদেশে একটা এই নিউ জেনারেশন যারা আমাদের আছে, আমরা আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, এদেরকে নিয়ে যাতে বাংলাদেশে যাওয়া যায় এবং তারা আগ্রহ প্রকাশ করে, এক্ষেত্রে সরকার কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? যেমন পর্যটন আছে একটা, বাট আমি জানি না এটা কোনো ফোকাস কোনো সময় দেখি না আমরা, আপনি কি মনে করেন? সরি, আপনি কি আমাকে প্রশ্ন করছেন? না, আপনাকে প্রশ্ন করেছি। জি, আসলে দেখুন এইটা কিন্তু একটা বিরাট একটা ভূমিকা সরকারেরই, এবং মূলত আমি মনে করি রেসপন্সিবল সরকারই এটা। এখন দেখুন অনেকেই কিন্তু দেখা যায় যে আপনি বলছেন যথার্থ সাউথ আমেরিকা যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, এটা কিন্তু এখন আমাদের যে ডিয়াসপোরা কমিউনিটি, বিশেষ করে আমরা কিন্তু এই ডিসেম্বর মাসেই আর কি একটা লং একটা হলিডে ব্রেক পাই। ছাত্রছাত্রী যারা আছে তারা তো স্কুল থেকে ব্রেক পাই, এবং গার্ডিয়ানরাও কিন্তু 1 সপ্তাহ মতো একটা ব্রেক পাই আমরা, যেহেতু এখানে বড়দিন, সামারে তো প্রায় 2 মাস, আমারও 2 মাস পায়। এবং এটা কিন্তু এখন দেখুন আপনি যথার্থই বলেছেন যে এখন এটা সেকেন্ড অপশন হিসেবে অনেকে চিন্তা করে যে বাংলাদেশে যাওয়াটা, অথচ দেশ শুড বি দ্য ফার্স্ট অপশন। এখানে সবচেয়ে বড় সেতু বন্ধনটা হচ্ছে আপনি আমি আজকে আছি, আমরা একটা জেনারেশনে চলে আসছি, একটা এই স্টেজে চলে আসছি, অথচ আমাদের যে যারা ছেলে মেয়েরা তাদেরকে কানেক্ট করে দেওয়া,
so that they don't actually forget about their route. এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সেখানে আপনার দেখুন সেফটি সিকিউরিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং সেফটি সিকিউরিটি এটা একমাত্র সরকারই কিন্তু মূল ভূমিকাটা পালন করে, তারপর হচ্ছে জনগণের হচ্ছে সহযোগিতা। সো আমি মনে করি যে সরকারের এই ব্যাপারে কিন্তু আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত, সো দ্যাট মানুষ কিন্তু এটাকে ফার্স্ট অপশন রাখে, বাংলাদেশি যারা আমরা বাইরে আছি, যাতে সেকেন্ড অপশন সাউথ আমেরিকা বা অন্য কোনো কান্ট্রি এইটার কথা না ভাবে। মানুষ যে কোনো সময় কিন্তু আপনার ট্যুরিজমটা বিশেষ করে আপনি দেখুন, এখন সোশ্যাল মিডিয়া দেখলাম আমি মাঝে মাঝে, আই ফিল রিয়েলি ভেরি প্রাউড। বাংলাদেশে আপনি কক্সবাজার, আমার বাড়ি কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন এগুলো আপনার এই যে সুন্দরবনের বিভিন্ন এগুলো, এবং এগুলোকে কিন্তু আমি মনে করি একটা সুন্দর ব্র্যান্ডিং করে কিন্তু এটাকে কিন্তু প্রেজেন্ট করা উচিত, যেটা আমার মনে হয় তাতে আর মানুষকে অ্যাট্রাক্ট করবে, এবং এটার সাথে সাথে সেফটি সিকিউরিটি এবং প্রভিশন গুলো দিতে হবে, যে ট্যুরিজমে মানুষ কিন্তু যায় এনলাইটমেন্টের জন্য, ট্যুরিজমের রিল্যাক্সেশনের জন্য। সেফটি সিকিউরিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট Right. ওয়ান অলওয়েজ কনসিডার। থ্যাংক ইউ সো মাচ। শাইলা ইফতেখার, আপনার কি মনে হয়? আপনি তো অনেকবার ঘুরেন, এনি সাজেশন? আপনার আনমিউট করতে হবে, সাউন্ড আনমিউট করতে হবে। যে সেফটির কথা বলছেন বাংলাদেশের পর্যটনে, আই এম সরি আই জাস্ট জয়েন্ড। বুঝতে পারিনি আপনার কথা। আপনি বলছেন, প্রশ্নটা বলেন আমাকে, যে আমি বলছি যে বাংলাদেশে যে আমরা যাই, আমরা যে বাংলাদেশ বাদ দিয়ে অনেক জায়গায় যাওয়ার মানে চিন্তা করি, বাংলাদেশে সমস্যার মধ্যে মনে হয় যে সিকিউরিটি প্রবলেম, ফ্রেন্ডলি না পরিবেশ, তারপরে আপনার রোগ জ্বরার চিন্তা, বেশি গরম পড়ে যায় সামার হলে, এই ধরনের অনেক ধরনের আমরা খুঁজি, যার কারণে বাংলাদেশ একটা বড় ধরনের বৈদেশিক মুদ্রা থেকে আমরা বঞ্চিত হয়। আমরা সৌদি আরবে পর্যন্ত দেখা যায় অনেক ফ্যামিলি চলে যায়, বাংলাদেশে যেতে চায় না। সো আপনি তো বাংলাদেশ ঘুরে আসছেন, এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য ইস্যু? সো আমি ঘুরে আসা এবং আপনার বাচ্চাদের বা আমাদের বাচ্চাদের ঘুরে আসা টু ডিফারেন্ট থিংস। সো আমাদের তো যেহেতু নিজেদের দেশ, সেজন্য আমাদের পার্সপেক্টিভ ইজ ডিফারেন্ট, কিন্তু যখন বাইরের কেউ যায়, যেটা আমার মেয়েদেরকে নিয়ে গেলাম এই ডিসেম্বরে, তো তাদের পার্সপেক্টিভ দুটা। একটা হচ্ছে ভেরি পজিটিভ ইন দ্য সেন্স কে বাংলাদেশে এত কিছু আছে, মানে খাওয়া থেকে যদি আপনি ফুড ট্যুরিজমের কথা বলেন, টেক্সটাইল বলেন, কাপড় বলেন, আপনি যদি কোনো সিনিক কোথাও যেতে চান, আপনি সূর্যোদয় সূর্যাস্ত একই জায়গায় দেখতে চান, সমুদ্র দেখতে চান, মানে দ্য লিস্ট ইজ হিউজ যেসব দেশে ট্যুরিজমের জন্য মানুষ যায়। এখন যেটা নেগেটিভ, সেটা আপনি যেটা বললেন সেটা অবশ্যই, কিন্তু সেটা কিন্তু আপনি একটা প্রাইভেট লেভেলে বলছেন। গভর্নমেন্ট লেভেলের যে একটা স্ট্রাকচারের প্রয়োজন, যেটা ট্যুরিজম বা পর্যটন বলা হয়, সেটা নেই। আপনি কিন্তু পার্সোনালি, তার ভাই, আপনি, আমরা সবাই এখানে বসে আছি মিলে যদি একটা করি একটা ট্যুরিজম, সেটা কিন্তু প্রাইভেট হবে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের গভর্নমেন্টের স্ট্রাকচারালি সেই সাপোর্টটা প্রয়োজন, যেটা ট্যুরিজম, যেটা আমাদের নেই অ্যাকচুয়ালি বাংলাদেশে। সেই ধরনের পর্যটনের মিনিস্ট্রি বলেন বা যাই বলেন, এফর্ট বলেন, যেমন ইন্ডিয়ার আছে কি ইনক্রেডিবল ইন্ডিয়া, তাই না? এখন ইন্ডিয়ার সাথে হয়তো কম্পেয়ার করতে পারবো না, কিন্তু এদের কিন্তু মার্কেটিং এর এই টার্মটা আছে, এটা কিন্তু প্রাইভেট না, এটা কিন্তু তাদের গভর্নমেন্ট থেকে। সো এরকম কিন্তু আমি বাংলাদেশের কোনো ধরনের মার্কেটিং টার্মও বলতে পারবো না যে বাংলাদেশের এরকম কোনো টার্ম আছে, যেটা একটা, এটা কিন্তু 100টা না, একটাই। এবং এটা খুবই জরুরি। এটা ছাড়া অ্যান্ড উই ওয়ার ভেরি সারপ্রাইজ, মানে আমার বাচ্চাদের অবজারভেশন ছিল যে আমরা কিন্তু জর্ডানে, ইজিপ্টে যে 2 বছর আগেও গেলাম, একটা সানসেট দেখার জন্য $79, $80 পার পার্সন দিয়ে যাচ্ছি। আর বাংলাদেশে সর্ষে ক্ষেত, বাংলাদেশে যে আমরা যখন ড্রাইভ করে যাচ্ছি সূর্যাস্ত, সেখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, মানে কুয়াকাটাতে নাকি সূর্যাস্ত দেখা যায়, সূর্যোদয় দেখা যায়। আমি এই জন্য আমার বাচ্চার কথা বলছি যে আমার বাচ্চারা বাচ্চা না, দে 25 and 27, সো দে আর অ্যাডাল্টস। সো তাদের পয়েন্ট অফ ভিউ ছিল যে দিস ইজ দ্য সেম সান, এটা ভিন্ন কোনো সূর্য না, বাংলাদেশে ওই একই সূর্য দেখতে পাচ্ছেন, যেটা আপনি $80 দিয়ে দেখবেন, কিন্তু প্রমোশন নাই। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা অনেকেই বলে, এটা বাইরের মানুষের অবজারভেশন, সিকিউরিটি কিন্তু এত প্রবলেম না ভাই, যত কিছু মানে বাইরের থেকে মানুষ মনে করে। আর আরেকটা যেটা দূষণ, যেটা আপনি গ্রামে যান, আপনি দেখেন কত পরিষ্কার, সো এটাও নেই। সো এভরিথিং ইজ পজিটিভ হোয়াট আই ফেল্ট, যেটা শুধুমাত্র যদি স্ট্রাকচারালি আমরা প্রমোশন করতে হবে, রাইট, প্রমোশন করতে হবে দেশের, এক্স্যাক্টলি, এটা গভর্নমেন্ট থেকে আসে, ব্র্যান্ডিং এন্ড প্রমোশন, এটারই প্রবলেম আমাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান জি, মামুন ভাই বলতে চাচ্ছেন, হাসান ভাইয়ের কাছে যাচ্ছি আমরা। জি, আমার কাছে যেটা মানে মনে হয়েছে আর কি, আমি তো অনেকবারই বাংলাদেশে গেছি, অনেক দেশেই গেছি। ধরেন আপনি যদি ক্যারিবিয়ান কান্ট্রিতে যান, এয়ারপোর্টের পাশে বিরাট পার্কিং লট থাকে, তাদের টোর বাস থাকে, টোর
লিমোজিন থাকে যেখান থেকে আপনি অনলাইনে একটা 5 জনের একটা ট্যাক্সি ভাড়া করতে পারেন উইদাউট এনি হেসিটেশন। সব দেশে কিন্তু আছে, আপনি ইজিপ্টে গেছি, জর্ডানে গেছি, টার্কিতে গেছি, এভরিওয়ার দের ইজ এ হিউজ। কিন্তু বাংলাদেশে যখন এয়ারপোর্টে যাবেন, দিস সো ক্রাউড, যে একটা লোক যখন একটা লোক ট্যাক্সি ভাড়া করবে বা ট্যাক্সির জন্য একটা পার্কিং লট থাকবে, সেখানে অটোমেটিক্যালি আপনি রেন্ট করতে পারবেন, এতগুলো হ্যাসেলের ভিতরে যেতে হবে না। ইটস অলসো টায়ার সাম পিপল, যেমন হয়তো অনেকের কাজিন নেই, মামাতো ভাই, চাচাতো ভাই নেই যে আপনার জন্য গাড়ি নিয়ে ওয়েট করবে, সো তাদের জন্য কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট। সো এইখানে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে, যা এয়ারপোর্ট ম্যানেজমেন্ট বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেটা আছে, দে হ্যাভ টু কাম আপ উইথ দ্য সলিউশন, যে এটা হাজার হাজার লোক যদি বাংলাদেশে যায়, যেখানে আমেরিকাতে মোর দ্যান অলমোস্ট 500,000 পিপল লিভ করে এখানে বাংলাদেশের, এবং দেয়ার মিডল ইনকাম পিপল, দে কুড কমিট বাংলাদেশ অলমোস্ট এভরি আদার ইয়ার। সো তাদের জন্য এই ধরনের একটা ফ্যাসিলিটি বাংলাদেশের উচিত, যে অন্যান্য দেশের মতো যে কি করে এইসব ফরেন মানে বাংলাদেশি ডায়াসপোরাকে তাদেরকে ওয়েলকাম জানানো বা তাদের জন্য ইজি করা, যে কমিট আউট অফ দ্য এয়ারপোর্ট অ্যান্ড গো টু গুড হোটেল অর গো আউট অফ দ্য সিটি, কক্সবাজার হোক, চিটাগাং হোক, খুলনা হোক। সো এই ঢাকাতে গেলেই মনে হয় যে ইটস সো ক্রাউডেড, সো কনজাস্টেড, ইটস ভেরি ডিফিকাল্ট, এটা খুব পেইনফুল অনেকের জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই। আপনার কাছে যাই, ইব্রাহিম চৌধুরী খোকন, পরে আপনি এটা আলোচনায় পার্টিসিপেট করেন। আমরা আজকে শুনবো হাসান ভাইয়ের কাছ থেকে যে কালকে আমাদের মহান কোট অ্যান্ড কোট মহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, খুশি আপনি? ওকে, কালকে অনেক ইতিবাচক বক্তব্য কালকে আসবে আমেরিকাকে আরো মহান করার জন্য, যে সমস্ত আচ্ছা আমি বলি, এটা আপনার বলতে হবে না, যে মহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কালকে স্টেট অফ ইউনিয়ন ভাষণ দেবেন, এবং এই ভাষণ নিয়ে আসলে আমরা তো জানি ক্যাপিটাল হিলে কত ধরনের নাটক হয়। উনি নিজের সাজিয়ে গুছিয়ে অনেক কিছু নিয়ে যান, তার পক্ষে হাততালি দেওয়ানো, আবার তার বিরুদ্ধে যারা থাকে তারাও যায় সেখানে প্রতিবাদ করে, এবং ওনার এই বক্তৃতার এই বিষয়টি একটা নীতি নির্ধারণী বক্তব্য, বোঝা যায় যে তিনি কোথায় নিয়ে যেতে চান দেশকে। এই নিয়ে অনেক আগ্রহ আছে অনেকের। হাসান ভাই, আপনার কাছে জানতে চাই, অনেকেই এর বিরুদ্ধে সমালোচনা করার জন্য আজকে থেকে বসে আছেন, মানে কি বলবেন তার আগে থেকে। হাসান ভাই, আপনার কাছে জানতে চাই যে আজ কালকে তিনি কি করতে পারেন, কি চমক দেখাতে পারেন, অথবা কালকে কি হতে পারে ক্যাপিটাল হিল আপনার ভবনে? সবাইকে শুভেচ্ছা। মাদুর ভাইকে দেখে ভালো লাগছে, বহুদিন পরে মাদুর ভাই দেখছি আপনাকে। আসসালামু আলাইকুম। আমার মনে হয় ইব্রাহিম চৌধুরী অলরেডি বলে দিয়েছে আগামীকাল তিনি কি বলবেন। আগামীকাল অনেক সুসংবাদ তিনি দেবেন। আমেরিকার অর্থনীতি বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সর্বকালে সাফল্য অর্জন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন কোন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাসে সর্বোচ্চ শিখরে প্রবেশ করেনি। একথা তিনি আগামীকাল বলবেন। তিনি আরো বলেছেন, আজকে বলেছেন, লম্বা ভাষণ কিন্তু হবে। আপনারা জানেন এর আগের ভাষণ লম্বা হয়েছিল কত বছর, 90 মিনিটস হয়েছিল। এবার তার চেয়েও বেশি হবে। মানে আপনারা যখন কালকে প্রোগ্রাম করবেন তখনও তিনি বলতেই থাকবেন। কেমন? কিন্তু এর ব্যাকড্রপটা কি? ব্যাকড্রপটা হচ্ছে যে দুদিন আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তার যে সেই লিবারেশন ডে ট্যারিফ বাতিল, বেআইনি। এক। 2 নম্বর, তিনি পাল্টা একটা 15% আর ট্যারিফ আরোপ করেছেন 150 দিনের মেয়াদে। আজকে স্পিকার জনসন বলেছেন, ভাই এটা আমরা অ্যাপ্রুভ করতে পারবো না। তার স্পিকার, তার কংগ্রেস, সেই কংগ্রেস স্পিকার আজকে বলে দিয়েছেন যে আমাদের অবস্থা ভালো নয়, পরিস্থিতি এমন নয় যে আমি আমার মেম্বারদেরকে বলবো ভোট দাও, তারা ভোট দেবে না। 2। 3, সবচেয়ে ইন্টারেস্টিং, আমাদের হোমল্যান্ড সিকিউরিটি অফিস কিন্তু বন্ধ, পয়সা নেই, বাজেট নেই। সেই অবস্থার মুখোমুখি হয়ে আমরা এই ভাষণ শুনতে যাচ্ছি। আরো কি শুনতে যাচ্ছি? সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে বিশাল সাফল্য গাথা কালকে আমরা শুনবো, তার আগে আপনাকে ভাবতে হবে যে আমেরিকার মানুষ কি ভাবে তার সম্বন্ধে। আমি তো বলতে পারি আমি খুব সুন্দর, আমি খুব বুদ্ধিমান, আমি খুব রূপসী বলতে পারি আমি, কিন্তু মানুষ কি বলে আমার সম্বন্ধে? আমার দেশের মানুষ আমায় কি বলে? আমেরিকার 68% মানুষ, 68% লোক মনে করে আমেরিকা ঠিক পথে চলছে না। মানে প্রতি 10 জনের 7 জন। এখানে আমরা কজন আছি? এখানে আমরা আছি 9 জন। 9 জনের মধ্যে এক ইব্রাহিম চৌধুরী ছাড়া আমার ধারণা বাকি 8 জনই বলবে যে এই আমেরিকা ভুল পথে চলছে। রাফলি ওই একই প্রপোর্শনে পুরো আমেরিকার লোকই বলছে, রাফলি ওই প্রপোর্শনে 10 জনের 7 জন বলছে আমেরিকা ভুল পথে চলছে। এটা একটা ইন্ডিকেটর। দ্বিতীয় ইন্ডিকেটর কি? যে এই মুহূর্তে আমাদের প্রেসিডেন্টের সমর্থন কতটুকু। নভেম্বরে তো মধ্যবর্তী নির্বাচন, তার আগে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং।
দেশের মানুষ তার সম্বন্ধে কি ভাবে। এই মুহূর্তে আমাদের প্রেসিডেন্টের পক্ষে সমর্থন মাত্র 37%। তার মানে 63% লোক তাকে অ্যাপ্রুভ, তার কাজকে অ্যাপ্রুভ করে না, তাকে সমর্থন। 63% লোক, মাত্র 37% লোক তার পক্ষে আছে। তো 37%-এর মধ্যে অধিকাংশ ধরে নিচ্ছি আমরা তার অতি অনুগত রিপাবলিকান। এই কথাটার মানেটা কি? প্রেসিডেন্ট সাহেব যখন ক্ষমতা গ্রহণ করেন গত বছর জানুয়ারি মাসে, তার অ্যাপ্রুভাল ছিল +2%, +2, 52%। এখন সেটা -23%। এটাকে আমরা বলি আন্ডার ওয়াটার। তিনি নেগেটিভ টেরিটরিতে আছেন 23%। রাফলি বলা হয় যদি প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং নেগেটিভ টেরিটরিতে থাকে, অর্থাৎ -1, 2, 3 হয়, সেক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ গড়পড়তায় মধ্যবর্তী নির্বাচনে তার দল 26টি 27টি সিট হারায়। সেখানে এবার তার এই মুহূর্তে আমরা বললাম কি, তার অ্যাপ্রুভাল রেটিং দেখতে পাচ্ছেন আমরা 23% নেগেটিভ টেরিটরিতে। এই অবস্থায় প্রেসিডেন্টের পক্ষে সার্ভাইভ করা পলিটিক্যালি খুব ডিফিকাল্ট। তো তিনি কি করছেন? আচ্ছা, তার সমস্যাগুলো একটু ভেবে দেখি আমরা। তার প্রধান সমস্যা কি? এপস্টিন ফাইল। তিনি এটা থেকে বাঁচবার জন্য নানা রকম চেষ্টা করছেন। আজকে এখানে যুদ্ধ বাঁধাচ্ছেন, ওইখানে তিনি আইসের ক্র্যাকডাউন করছেন। এমন হেন কাজ নেই তিনি করছেন না যার মূল লক্ষ্য নজরটা এখানে সরিয়ে নেয়া। এপস্টিন ফাইলে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম আছে 39,000 বার, 39,000 টাইমস তার নাম আছে। এর 1/3 নাম নেই কিন্তু আমাদের প্রিন্স অ্যান্ড্রুর, তিনি এখন জেলে। প্রিন্স অ্যান্ড্রু এই মুহূর্তে জেলে। আমাদের প্রেসিডেন্টের কিন্তু প্রায় 39,000 বার তার নাম আছে। ফলে তিনি কোনোভাবেই চাইছেন না এই বিষয়টি আলোচনায় আসুক। আইস তার সবচেয়ে বড় সাফল্য গাথা কি আমরা জানি? ইমিগ্রেশন ক্র্যাকডাউন। জি, তিনি কি করলেন মিনিয়াপলিসে? তার ক্র্যাকডাউনের ফলটা এই দাঁড়ালো যে সারা দেশ জুড়ে সবাই, ইনক্লুডিং রিপাবলিকানরা, বলছে থামাও থামাও। থামাও থামাও বলার ফলে ডিএইচএস উদ্র করে নিয়ে আসলো এবং তিনি ক্রিস্টি নোমকে এবং তার বর্ডার জারকে সেখানে সরিয়ে আনলেন। চাপের মুখে পড়ে, প্রতিবাদের মুখে পড়ে। তার বিগেস্ট সাকসেস তো হলো ইমিগ্রেশন। তারপর আছে ইকোনমি। সে গল্প কি বলবো? আপনার পকেটে হাত দিলে আপনি বোঝেন বাজারে গেলে কত পয়সা খরচ হয়। এর জন্য পণ্ডিতের কাছ থেকে তথ্য শুনতে হয় না। এবং প্রেসিডেন্ট সাহেব তার সাফল্য গাথা যতই গান না কেন, আমার পকেট তো আমার পকেট। আমি জানি ডিম কিনতে কত, আমি জানি চাল কিনতে কত, দুধ কিনতে কত, সবই তো আমি জানি। গ্যাস কত আমি, উনি যদি যতই বলেন না কেন সব ভালো সব ভালো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খরচ তো আমি করি ভাই। জি, জি। এবং আমি কি জানি যে আমার জন্য জীবন ধারণটা ক্রমশ কঠিন হয়েছে, বিশেষ করে যারা শহরে মানুষ এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মানুষ। উনি বলছেন যে অ্যাফোর্ডেবিলিটি আমি উইন করেছি, আজকেও বলেছেন আমি উইন করেছি অ্যাফোর্ডেবিলিটি ডিসকাশনে। কিভাবে উনি কি উইন করলেন আমার তো মাথায় ঢোকে না। ওনার অনেক কথাই আমার ঢোকে না। আমাকে হয়তো ইমরান চৌধুরীর কাছে কথা বলতে হবে, বুঝতে হবে আসলে তিনি কি বলছেন, তাহলে হয়তো আমরা ব্যাপারটা সহজ হবে। কিন্তু সত্যি কথা হলো যে উনি যেতেননি, উনি চাইছেন ব্যাপারটাকে ঢাকা দিতে, ধামাচাপা দিতে, এই নিয়ে কথা না বলতে। লাভটা কার? কথা বললেও লাভ, কথা না বললেও লাভ ডেমোক্রেটদের। কারণ আগামী নির্বাচনে 1 নম্বর ইস্যু হবে অ্যাফোর্ডেবিলিটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সো আমার কাছে মানে গুগো হয়ে উনি কি ধান খেতে গিয়েছিলেন কিনা, ওই যে এপস্টাইন ফাইলের কথা যেটা বললেন, মানে গুগুরা তো ধান খেতে কেন যায় এটা তো সবাই জানে। এই উত্তর আমার ধারণা যে ওই যে ইমরান চৌধুরী সাহেব বলা শুরু করেছেন, তিনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। জি, আমি লাইফ থেকে যাবো। জি জি, বলুন নাজমুল হাসান, বলুন। কথা না, ওনার কাছে সবকিছুই অ্যাফোর্ডেবল। শেষ করি বাজারে। হ্যাঁ, বাজারে কি কিনতেছেন? ডিমের দাম তো কম আছে। ডিমের দাম কম মানে কি? বাজারে আপনি গেলে, আপনি তো জান না বাজারে, বাজারে গেলে বুঝবেন। কোন ঔষধের দামও কমছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এবং আয় রোজগারও বাড়ছে লোকজনের। চাকরির বাজার ভালো, এসব নিয়ে উদ্বেগ আছে। আর এপস্টাইন ফাইলে মানে এই ডোনাল্ড ট্রাম্পের নাম তো আছেই, ওনার নাম তো আরো অনেক জায়গায় আছে তো। এবং যে সমস্ত বিষয়কে ইঙ্গিত করছেন, এটা ডোনাল্ড ট্রাম্পের এইসব বিষয় নিয়ে হাত কড়া লাগিয়ে
মানে এই নাটকও তো আমরা দেখলাম। কিন্তু এই যে যখন মানে আমাদের মিয়া ভাই বিল ক্লিন্টনের নাম থাকে, অন্যান্য রথী মহারথীরা থাকেন, তখন আমাদের এইসব ব্যাপারে আলোচনা করতে মানে ততটা উৎসাহ দেখি না। বাট মানে এনিওয়ে আমরা মানে আমরা ওনার নাম প্রেসিডেন্ট আলোচনায় আসলে অসুবিধা কি? জি জি আমরা দেখবো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে দেশটা পরিচালনা করতেছেন। এটা ঠিক একটা অস্থির সময়ে তাকে মানে এই রাষ্ট্র ক্ষমতা নিয়ে তাকে অনেক প্রতিবন্ধকতা, অনেক মিডিয়ার অপপ্রচার, ব্যক্তিগত বিদ্বেষ, ক্রমাগত আপনার ফেক মিডিয়ার অপপ্রচার, এসব মোকাবেলা করে যে ভালো কাজগুলো তিনি করতেছেন, তিনি যুদ্ধে যান নাই, তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন শান্তির উদ্যোগ নিয়েছেন। এতদিন হলে ইরানের সাথে যুদ্ধ লেগে যেত, এটাও একটা যুদ্ধ ভাগ Very করে good তিনি question. জি জি তো এই যুদ্ধ তার হাতে এখনো রক্ত নাই, এখন ধরে টরে নিয়ে আসছেন আরেক দেশ থেকে। এগুলা এই যে ক্ষমতা থাকলে এগুলা আমি জানি এগুলা বলবেন, কিন্তু এটা সব আমেরিকার স্বার্থেই করা হয়েছে। এখন আমরা আগামীকাল শুনি প্রেসিডেন্ট, আমাদের গ্রেট প্রেসিডেন্ট কি বলেন আমাদের জন্য, তারপরে জি, আমরা কালকে শুনলাম। আমি একটু একটা অ্যাড করি আমি। এই মুহূর্তে জি, আসলে আমেরিকার ইতিহাসে সবচাইতে বিগেস্ট বিল্ড আপ অফ আর্মস কোথায় জানেন? ইরানের পাশে। বিগেস্ট বিল্ড আপ অফ নেভাল ফোর্সেস। ইরানকে আমাকে আক্রমণ করছে, ইরানকে আমাকে আমার দেশকে খেয়ে ফেলছে। কেন হঠাৎ করে আমি ইরানের দিকে এই এত অসংখ্য যুদ্ধ জাহাজ নিয়ে, প্লেন নিয়ে, লোক নিয়ে কেন কি করছি আমরা? হোয়াট ইজ আওয়ার অবজেক্টিভ? এই প্রেসিডেন্ট আমায় কি বলেছিলেন? তিনি প্রথম দিনে যুদ্ধ থামিয়ে দেবেন মধ্যপ্রাচ্যে, থামিয়ে দেবেন কি বলে ইউক্রেনে। আর তিনি কি করলেন? ইরানের একটু আগে বললেন শান্তি, যুদ্ধ তিনি করেননি ইরানে, যুদ্ধ তিনি করেন হুতিদের বিরুদ্ধে। তিনি নাইজেরিয়া যুদ্ধ করছেন, নাইজেরিয়া তিনি বোমা ফেলছেন। মানে আমার দেশ ছেড়ে তিনি নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে তাকে সেখানে, সেই জন্য তিনি সেখানে যে বোমা ফেলছেন। শান্তির প্রেসিডেন্ট তিনি আমাদের জানাচ্ছেন তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন তিনি, এবং তিনি এখন আর একটা যুদ্ধ থামাতে যাচ্ছেন ইরানে। যুদ্ধ করে তিনি যুদ্ধ থামাবেন। বাহ, খুব সুন্দর। ইরানের যে নাগরিক সমাজ জেগে উঠেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। অ্যাবসলিউটলি। তার জন্য কি আমাকে যুদ্ধজাহাজ পাঠাতে হবে নাকি? তার জন্য আমাকে কি আর্মাটা পাঠাতে হবে? এখন এর জন্য যে কি Please be করতে হয়, sensible. কি কৌশল নিতে হয়, একজন প্রেসিডেন্টই সেটা ভালো বুঝবেন, তিনি সেটা ব্যাখ্যা করবেন। দেশের মানে আমরা নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানাচ্ছি, ওইটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আপনি তো আমি মনে করি আপনার পজিশন কি বুঝতে পারছি না। আমার ঠিক আছে, আমাকে হামলা করেন না, কিন্তু আমাকে হামলা করেন না। আমি মনে করতেছি আমেরিকার স্বার্থে এসব করা হচ্ছে, এবং আমেরিকাকে অবজ্ঞা করবে That's না। not true. সাহেব, আপনি That's জানেন That's not true. আজকে আমাদের কাছে এক মিনিট, just এক মিনিট, গতকাল ইসরায়েলে আমাদের রাষ্ট্রদূত হাকাবি সাহেব কি বলেছেন? ইসরায়েলের উচিত হবে সারা মধ্যপ্রাচ্য দখল করে নেওয়া, সারা মধ্যপ্রাচ্য দখল করার অধিকার তার আছে। আমাদের মাননীয় রাষ্ট্রদূত বলেছেন। নাইল পর্যন্ত আপনি আপত্তি করেছেন? আপনার প্রেসিডেন্ট আপত্তি করেছে? করেনি তো, আনফরচুনেটলি। এই হচ্ছে আমার শান্তির প্রেসিডেন্ট। তিনি বলছেন যে তার রাষ্ট্রদূত বলছে যে ইসরায়েলের অধিকার আছে সকল মধ্যপ্রাচ্য তার নিয়ন্ত্রণ নিয়ে আসা। আজকের বক্তব্য। সংক্ষেপে একদম আমি সাহেবের আপনার কাছে আসি, যে এই যে একটু আগে কথা হলো যে মাউন্ট আপনার কাছে আসছি, সেটা এই আইসের যে ট্রেনিং, এই ট্রেনিং নিয়ে কি বলছেন কর্মকর্তারা? খুব সংক্ষেপে শুনি আপনার কাছ থেকে। শিওর, এগুলো সবই ডেটা বেস, যেগুলো সমস্ত নাম্বারস আছে, এগুলো নিউজ পেপার আসছে এবং সব জায়গায় আসছে, যেগুলো ট্রেনিং, যেগুলো আইস নিয়ে অনেক কিছু হয়েছে। তো সেগুলো অ্যাকচুয়ালি বলার কিছু নেই, সবাই দেখেছেন যে কি হয়েছে, এটা আমরা জানি। কিন্তু এটার পিছনে যে ট্রেনিং এর কথা আছে, সেটা সেই নাম্বারস গুলো আমি কিছু বলি, তাহলে হয়তো বোঝা যাবে। যে আগে 5 মাসের ট্রেনিং ছিল, সেটাকে কমিয়ে ট্রেনিংকে মাত্র 56 ডেজ, মাত্র 56 দিন আনা হয়েছে। এবং সেটা হচ্ছে আপনার যেটাকে থিওরিটিক্যাল ট্রেনিং বলে, হ্যাঁ, ক্লাসরুমের যেটা। এরপরে যেটা হচ্ছে গিয়ে অন দ্য জব প্র্যাকটিক্যাল ট্রেনিং, প্র্যাকটিক্যাল না, এটা হচ্ছে অন দ্য জব, মানে আপনাকে পাঠিয়ে দিবে। এবং গান সহ, আপনাকে এটা বুঝতে হবে যে গান মানে আপনাকে বন্দুকও দিয়ে দিচ্ছেন, ব্যাজও দিয়ে দিচ্ছেন, এবং আপনাকে পাঠিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে 28 দিনের, মানে অলমোস্ট আ মান্থ। এটা হচ্ছে আপনাকে পাঠিয়ে দিচ্ছেন। যেটা প্র্যাকটিক্যাল ট্রেনিং ছিল, যেটা হচ্ছে গিয়ে আপনাকে পাঠিয়ে দেওয়া না, আপনাকে নিজে সিকিউর রেখে শেখানো, সেটা কিন্তু কমপ্লিটলি বাতিল। তো যেগুলো বাতিল সেগুলো আমি বলছি। তার আগে হচ্ছে যেমন পুলিশ অফিসার্স যাদের ট্রেনিং আগে থেকে আছে, তারা যদি আইস জয়েন করেন, এটা আগে ছিল 1 মাসের 4 উইকসের ট্রেনিং, সেটাকে কমিয়ে
গেট দিস অনলি 40 আওয়ার্স। সো আপনি যেটা 4 মাস শিখবেন সেটা আপনি 40 আওয়ার্সে শিখে ফেলবেন। সো এটা হচ্ছে কারেন্ট যেটা কমপ্লিটলি ডিসম্যান্টলড। অনেকগুলো ট্রেনিং কমপ্লিটলি এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। সেটার মধ্যে আরেকটা হচ্ছে যে তারা 21 বছর বয়স ছিল আপনার বয়সের লিমিটেশন, এখন কোনো বয়সের কোনো সীমা নেই। 18 I don't even know about the 18, but 21 has been dismantled. সেটা নেই। প্র্যাকটিক্যাল এক্সামস কমপ্লিটলি গন। তারপরে হচ্ছে আপনার ফায়ার আর্মস এর যে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল, আপনাকে ট্রেনিং করে শেখানো হবে যে আপনি বন্দুক চালাতে পারেন কিনা, সেটাও বাতিল, দ্যাটস ভয়েড। তারপরে হচ্ছে সেফটি অ্যারেস্ট, তার মানে হচ্ছে যে আপনি কোনো সিভিলিয়ানকে যে অ্যারেস্ট করবেন, হ্যান্ডকাফস লাগাবেন বা তাদের বাড়ির ভিতরে ঢুকবেন, এ সমস্ত ট্রেনিং গেস হোয়াট, ভয়েড, মানে কোনো ট্রেনিং নেই। এটা ছাড়া হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেগুলো আমরা বুঝি, সেটা হচ্ছে ভাষা। যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের জন্য একটা কোটা বলতে পারেন বা একটা নাম্বার ছিল যেখানে প্রত্যেকটা অ্যারেস্টের মধ্যে সেই স্প্যানিশ স্পিকার থাকবে, এবং সেটাও ভয়েড। তার মানে হচ্ছে যেখানে যাচ্ছেন সেখানে কেউ স্প্যানিশ ভাষা বলতে পারেন না এবং আপনি জানেন যে কাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। সো দ্যাটস দ্য সিচুয়েশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমরা একটা চিত্র পেয়ে গেছি মোটামুটি যে এইসব ব্যাপার নিয়ে। যাই সবার শুনছি, একটু সাহাব ভাইয়ের কথা শুনি একটু, 1 মিনিট। যে সাহাব ভাই একটু বলবেন, মানে আমার কিছু বলার সুযোগ আপনারা না, আপনার দিতেছেন না। সুযোগ আছে, Anyway, আমরা দেবো আমরা আপনাকে। শুনি। সাহাব ভাই জি, শুনি জি, আপনার কাছ থেকে একটু। অনুষ্ঠান শেষ হইলে আপনার সাথে আমি কথা বলবো, এই সুযোগ আপনি দিবেন। না, আমার আমি জানা তো আছে সময় এগুলো। দেবো, ঠিক সময় আছে। দেবো, ইউ উইল গেট দ্য টাইম। জি, না, জি, জি। কিন্তু আপনাকে সব বলতে সময় দেন। চাচ্ছি, আমাদের প্রেসিডেন্ট সাহেব তো ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে আসতেছে, তাই না? সমস্ত ভিতর থেকে এবং যত জাহাজে ওইখান থেকে তেল আসতেছে সেগুলো সবই ক্যাপচার করে নিয়ে আসতেছে। এখন ওই তেলে আমাদের মনে হয় না দাম কিছুটা কমছে, সেই জন্য আমরা এখন ইরানে যে অজস্র তেল আছে সেটাও আমরা যদি ফ্রিতে পেয়ে যাই, সেটা তো আমাদের জন্যই ভালো। আপনার ট্রাম্প সাহেবকে ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? উনি এই এদিকে দেশের স্বার্থে, দেশের নাগরিকদের স্বার্থে যা কিছু করবে তার জন্য না না উনাকে যে প্রেসিডেন্ট। জি, উনাকে যে এখন যে সমস্ত কোম্পানি ট্যারিফ দিছে, আমি দেখলাম কসকো, তারপরে অ্যামাজন, FedEx। সবাই এখন ফেডারেল গভর্নমেন্টকে সু করতেছে এই ট্যারিফের টাকা ফেরত পাওয়ার জন্য। তা এই টাকাগুলো উনি এখন কোত্থেকে দিবেন, তাই না? আমাদের যেটা প্রমিস করছিল 2500 না কত আমরা চেক পাবো ট্যারিফের জন্য, আর এখন যদি এই বিভিন্ন কোম্পানি ফেডেক্স বলেন সবাই কিন্তু এখন ফেডারেল গভর্নমেন্টকে সু করছে এই ট্যারিফের টাকাটা পাওয়ার জন্য। এই টাকাটা তো ফেডারেল গভর্নমেন্ট দিতে হবে। এই টাকাটার জন্যই তো এখন ইরান ছাড়া আর কোথায় এই টাকাটা পাবে, ইরানের অয়েল ছাড়া এবং ওখানে যে মিনারেল আছে, তাই না? সো এটা 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 সেই আপনি জন্য চিন্তা আমাদের করছেন যে জন্যই this ভালো is- উনি যদি ইরান থেকে তেল নিয়ে আসেন, তাই না? Yeah, আপনি thank ভালো you. যদি মনে করেন তাহলে সমর্থন করেন প্রেসিডেন্টকে, আর যদি মনে করেন এটা ভালো না, তার বিরুদ্ধে দাঁড়ান। বা নাগরিক হিসেবে তো এটাই আমাদের দায়িত্ব। তবে আমি মনে করি যে মানে আদালতের কারণে সেটা ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ, পারলেন উনি না। সেই আর একটা বিকল্প প্রস্তাব তিনি নিয়ে আসবেন, বিকল্প ব্যবস্থা আসবেন, আমরা আদালতে যাক, দেখা যাক কি হয়। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আদালতে যে তো ট্যাক্স, জি, আদালতে তো ওনার যেটা উনি হেরে গেছেন, উনি এখন জোর করিয়া 10% যেটা অটোমেটিক ছিল, যেটা আমি আগেও বলছি এটা কংগ্রেসের ব্যাপার, কিন্তু উনি জোর করিয়া করছিলেন 25-50%। এখন উনি উনি চেষ্টা এখন জোর করেছিলেন এই করিয়া টাকাটা অন্য নাগরিকদের দেওয়ার অন্য জন্য। অন্য শেষ করতে আইলে দেন সে ইব্রাহিম সাহেব। 15% করতেছে, 20% করতেছে না। জি। এখন অ্যাটলিস্ট কিছুটা বিভিন্ন কান্ট্রির, আবার আমরা যারা বিভিন্ন কান্ট্রির ইম্পোর্টের যারা আমরা ওষুধপত্র যা আসে, আমরা কিছুটা স্বস্তির নিশ্চয় নিলাম যে দামটা অত বাড়বে না অ্যাটলিস্ট কিছুদিন। যাই সেটা হোক, একটা থ্যাংক ইউ। আশার বিষয় মাহমুদ আমাদের। কিছু বলতে চাচ্ছেন, শেখার ওকে, মাহমুদ। তার মানে দাম কমছে, দাম সামান্য পড়ে না, আছে। দাম কমছে আপনারা আশা মানে কি, করতে শোনেন, জি, দাম কমছে মানে আগে তো ছিল, এখন আপনি বিভিন্ন দেশের থেকে ইম্পোর্ট করতেছেন, ফার্মাসিউটিক্যাল বলেন, বিভিন্ন জিনিস উনি ইচ্ছা মতো, কানাডা 25%, ইন্ডিয়া 25%, বিভিন্ন দেশে আইসল্যান্ড এত %। এখন যখন 10% থেকে 15% উনি করবেন, অ্যাটলিস্ট একটা আছে, একটা স্বস্তির নিশ্চয়, যেটা ইম্পোর্ট যারা করবে বাইরে থেকে যে সমস্ত ফার্মাসিউটিক্যাল অথবা বিভিন্ন জিনিস ওষুধপত্র আসবে, একটা নমিনাল প্রাইস বাড়বে। জি, সেই বাড়বে, হিসাবে যারা বাড়বে, বলছিল কমবে না, তারা বাড়বে, একটা জি। স্বস্তির নিঃশ্বাস দিচ্ছে, সেটাই আমার Right. মনে হয়। জি মামুন ভাই, হ্যাঁ। আপনি কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়। জি, আমি আপনার কাছে আসছি, মাতব্বর ভাই, আপনার উনি কাছে উনি আসছি। জি। ছটফট করতেছে কিছু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে না ওকে, বললে আপনার কথা মামুন শুনছি, ভাই এখন আজকে আপনি আর ঘুমোবে না। করেন। আর ঘুমোবে না, কালকে সকালে যাবে। ভাই আমার ছটফটটা আপনি দেখেন না। আজ আমি উইথ ডিউ রেসপেক্ট মামুন ভাইটাই শুনেন।
মানে শান্তিতে ঘুমাইতে দেন। আপনার তো কালকে সাপোর্ট উনি হওয়ার কি কিছু নেই, আপনার তো আপনি তো জি ক্ষমতার মধ্যেই আছেন, আপনার সাপোর্ট কি আবার? আপনি আমার কালকে গিয়ে শান্তি উনি আপনি আমার মানে শান্তি শিক্ষা পুরস্কার দান পাওয়ার করবেন জন্য হুমকি মানুষকে। দুমকি জি দিচ্ছেন না। এনিওয়ে শান্তি পুরস্কার পান। Thank you, Ibrahim Bhai, for your consideration of giving me that chance. We are living in a democratic society. আমাদের ডোনাল্ড ট্রাম্প মানে হাইয়েস্ট নাম্বার অফ ভোট পেয়ে ইলেক্টেড হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। উই আর ভেরি হ্যাপি অ্যান্ড কংগ্রাচুলেশন টু হিম অ্যাগেইন। But unfortunately, right now, only 25% of American approve the Iran attack. So this is very, very sad news. যেখানে 75% আমেরিকানরা বলছে no, we do not want any war. সে যখন পাওয়ারে আসছে তখন বলছে যে no war. কিন্তু স্টিল সেখানে হিস্ট্রি থেকেও শিখতেছে না। আমরা যখন ইরাকে গেছি, ইরাকে মারছি কত লোক? অলমোস্ট 500,000 পিপলকে কিল করছি। কত টাকা স্পেন্ড করছি? অলমোস্ট $2.5 trillion. It is our tax money. যখন আমরা আফগানিস্তানে গেছি, we kill almost 250,000, 250,000 people. How much we spent? Another almost $2 trillion. So still আমরা হিস্ট্রি থেকে লেসন নিচ্ছি না, আমাদের ট্রাম্প সাহেব নিচ্ছে না। স্টিল আমরা যাচ্ছি ইরানকে অ্যাটাক করতে। ইরান, we destroyed that centrifuge. They don't have any more nuclear capability. They don't like to make any bomb. যেটা কিন্তু 9/11 এর পরে ইরাকে বলা হয়েছিল ইরাক is making bomb tomorrow, day after tomorrow. Iran has nothing to do with this. So এখন জোর করে একটা যুদ্ধ চাপায় দেয় একটা দেশের প্রতি, যেখানে আমেরিকান লোকরা অ্যাপ্রুভ করতেছে না। I don't know. He's going to talk about this tomorrow, but it's very, very unfortunate to hear from those kind of perspectives. থ্যাংক ইউ মাতব্বর ভাই। জি ইরান সরকার এটা করতেছে আমাদের, শোনেন, নেতানিয়াহু বলে গেছে কানে কানে যে তোমাকে এটা করতে হবে, তাই জি গোলাম ইরান মাতব্বর ভাই সরকার আপনার কাছে যাই। ইরান প্রফেসর গোলাম সরকার মাতব্বর শুনি ওনার বক্তব্যটা শুনি। ধন্যবাদ শেখ আল মামুনকে। ইরান সরকার নিজেদের আত্মসমর্পণে যেটা বলতেছে না, তার চেয়ে সুন্দরভাবে ওকে, শেখ আল প্রফেসর গোলাম মামুন মাতব্বরের একজন বক্তব্যটা আমেরিকান শুনি। হয়ে বলবেন। জি আচ্ছা, জি, শুনে আমি জাস্ট জি। একটু add- নেতানিয়াহু এক বছরে 7 বার ভিজিট করছে হোয়াইট হাউস। Why? There's no other president in the whole world visited the White House 7 times in 1 year, every month. Why he has to meet with Trump? Trump is compromised under Netanyahu. আমি জাস্ট একটু এড করতে চাচ্ছি আসলে চমৎকারভাবে আসলে আপনি যে প্রেসিডেন্টের যে বর্তমান অবস্থা যে তুলে ধরেছেন চমৎকারভাবে হচ্ছে আমাদের হাসান ফেরদৌস ভাই। আসলে সে দুটো কথা বলছেন, একটা হচ্ছে ইজ ইন এ কমপ্লেক্সিটি সিচুয়েশন দ্য প্রেসিডেন্ট এট দিস পয়েন্ট, এবং আমরা সাইকোলজিক্যালি যেটা জানি কমপ্লেক্সিটিতে যখন থাকে তখন মানুষ কিন্তু ডাইভার্ট করতে চায়। সো হি ইজ ইন টোটাল ডাইভার্সন। আপনি দেখুন এখানে তার যে বিশেষ করে যে তার আতঙ্ক বা কমপ্লেক্সিটি গুলো, মিড টার্ম ইলেকশন not looking good for the Republican Party, Epstein file which is disaster, 39,000 বার যতবার, এবং যুদ্ধ শুরু করা আর বন্ধ করা। এবং এখন দেখুন ইরান কিন্তু নেভার ওয়াজ এ থ্রেট, দে নেভার কেম টু আস। এবং কোনোদিন কিন্তু আপনার যুক্তরাষ্ট্রকে সরাসরি কিন্তু কোনো ধরনের কোনো হামলা করেন নাই ইরান, অথচ ইরানে কিন্তু গিয়ে আমরা এখন কিন্তু বিল্ড আপ করছি। দ্যাট ইজ অ্যানাদার ডাইভার্সন, অ্যাপস্টিন থেকে ডাইভার্সনের জন্য। অ্যাপ্রুভাল রেট আমরা জানি একেবারে আমাদের, আমি বলবো না এটা স্ট্যাটিস্টিক্যালি, আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাই চমৎকার বলছেন। প্রাইস হাইকিং। আপনি জিনিসপত্রের দাম দেখবেন বাজারে গেলে, যেটা $200 আপনি একবার বাজার করতে পারতেন সেটা এখন $300 থেকে $400 লাগছে। সো মানুষ কিন্তু এখন শেষ পর্যন্ত দেখছে, যার ফলে অ্যাপ্রুভাল রেট আপনি দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনালি আইসোলেশন, অল দিস থিংস, এগুলোকে এখন ডাইভার্সনের জন্য এখন দেখলো যে এপস্টিন ফাইল তো কন্ট্রোল করে যেভাবে হোক করেছেন, শেষ পর্যন্ত এখন যেটা করতে চাচ্ছে ইরান একটা যুদ্ধ লাগাতে। হোয়াট আর উই গেটিং আউট অফ দ্যাট? ইরানের যুদ্ধ লাগিয়ে যে আপনি এই যে হরমুজ, যদি আপনার যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিলে যে সারা ওয়ার্ল্ডই সাফার করবে। ইউনাইটেড স্টেটস ইজ এ রেজিলিয়েন্ট ইকোনমি এবং রিগোরাস ইকোনমি, সে অতটুকু সাফার করবে না, সারা বিশ্ব কিন্তু সাফার করবে। সো দ্য হোল ওয়ার্ল্ড আপনি দেখুন, ইফ ইউ সি দ্য বিটুইন দ্য লাইন্স, সারা ওয়ার্ল্ড এখন দেখুন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো আস্তে আস্তে কিন্তু ডিস্টেন্সিং ফ্রম ইউনাইটেড স্টেটস এন্ড অল অফ দ্য কান্ট্রিজ। সো at this point actually all this complexity and fear of next what is going to happen in midterm election is still he is in the state of diversion, and that's what he is doing, which is not good for our country. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু বাংলাদেশ নিয়ে আলোচনা করি। সাহেব ভাই আপনার কিছু আমি আছে নাকি? একটু অ্যাড করে নিই তাই। জি জি এই প্লিজ। হাসান ভাই ট্রাম্পের বিরুদ্ধে বলা বাকি আছে, এটা শুনতে চাই। জি। না আমি একটা গল্প বলতে চাই ইব্রাহিম চৌধুরীর জন্য। ট্যারিফ নিয়ে কথা বললাম তো আমরা, একটা জাস্ট গল্প বলতে চাই আমি। ট্রাম্প সাহেব হঠাৎ করে দেখা গেল কি সুইজারল্যান্ডের বিরুদ্ধে 39% ট্যারিফ ইম্পোজ করেছেন। সুইজারল্যান্ড কিন্তু আমাদের একটা বন্ধু দেশ। হঠাৎ করে কোনো কারণ ছাড়া 39% ট্যারিফ কেন? পরে আমরা জানলাম, উনি পরে বলেছেন যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট। তারপরে দেখা গেল কি যে না, উনি এটাকে আবার চেঞ্জ করলেন, করে এটা কমিয়ে আনলেন 15%। কেন? কারণটা কি?
সুইস প্রেসিডেন্ট তাকে একটা সুইস ঘড়ি পাঠিয়েছে এবং একটা সোনার বার পাঠিয়েছে। তাকে একটা ঘড়ি পাঠিয়েছে, দামি ঘড়ি, একটা সোনার বার। এটা পাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে 39% থেকে 15-তে নামিয়ে আসছেন। কি ইন্টারেস্টিং না ইমরান চৌধুরী? Very কত interesting. সহজে আমরা আমাদের প্রেসিডেন্ট ভোলাতে পারি। এত ভালো, এত ভোলা ভালা প্রেসিডেন্ট আর কখনো ছিল না ভাই। Can I add 30 seconds, Tahir bhai? 30 seconds. জি প্লিজ। Dollar price is going down. Lot of people are not buying our treasury bond. It's a scary situation. ইয়া এখন মানে আজকের এই অনুষ্ঠানে যে আমার ভাই, প্রিয় ভাই, মাতবর ভাই, হাসান ভাই, শেখ আল মামুন, ইটস এ গুড টিম। মানে ডেমোক্রেটদের মানে আর মানে মধ্যবর্তী নির্বাচনে আর ডেমোক্রেট মানে হারার কোনো উপায় নাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকে কি বলবেন, তার বিরুদ্ধে কি কি আছে, এবং মাতবর ভাইয়ের মতো পণ্ডিত লোক সারাদিন তো এগুলা নিয়ে মানে তারা নিজেরাও লেখাপড়া করে আরো লোকজনকে এই ব্যাপারে শিক্ষা দেন। এই জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিখ্যাত উক্তি আছে এই সমস্ত উদারনৈতিক না, শিক্ষকদের এই জন্য ব্যাপারে। তিনি এটা আমি আর আজকে এটা বলতেছি না। এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাবলিশ করে দিয়েছেন যে এখানে আসলে এটা নিয়ে তাহের সাহেব আপনার বেশি তিনি দীর্ঘ বলছেন যে সময় এটা হবে না। আনপ্রোডাক্টিভ। ব্রাভো, হ্যাঁ। ব্রাভো। এরপরে তিনি জাস্টিস ডিপার্টমেন্ট অ্যাবলিশ করবেন। এরপরে তিনি আর কি কি বাকি আছে ইমরান চৌধুরী, আর কোনটা করলে ভালো হয় একটু রেকমেন্ড করে জানাবেন তাকে আপনি আমাদের পক্ষে। আমরা কালকে শুনবো নতুন মানে উদ্দীপনায় আগামী বছর কিভাবে দেশ চলবে, এবং জি আচ্ছা বেশ কিছু সাহেব, নতুন কথা তিনি এমনি বলবেন। জি। এই ঠান্ডার মধ্যে শরীর গরম রাখার কোনো প্রক্রিয়া আছে নাকি? আপনাকে ঠিক মতো যে আপনারা যারা বরফ ক্লিন করতেছেন না করাই বেটার, আর করলে করার আগে কিছুটা এক্সারসাইজ করে নেওয়া, যাতে আপনি যখন হঠাৎ ক্লিন করতেছেন বডিটা যখন বেশি ওয়ার্ম হয়ে গেলে তো আপনার হার্ট অ্যাটাক অথবা বেশি রক্ত চলাচল করলে তখন হার্ট অ্যাটাকের সম্ভাবনা। সেজন্য আগের থেকে একটু কিছুটা অল্প এক্সারসাইজ করে নেওয়া বেটার, তারপরে আপনি ক্লিন করুন। আর এবার যে স্নো পড়ছে আমাদের লং আইল্যান্ডে অলমোস্ট 18 থেকে 24 ইঞ্চেস স্নো পড়ছে, তাই না? এবারের মতো স্নো মনে হচ্ছে অনেক দিন পরে নেই, পর কয়েকদিন পড়তেছে। আর এটার জন্য আপনাকে অবশ্যই যারা ভ্যাকসিন নেই অনেকেই দেখি কমপ্লেন করতেছে তাদের ব্রঙ্কাইটিস হচ্ছে, ঠান্ডা হচ্ছে। এরা কিন্তু অনেকে কোনো নেয় নাই এবার, যতটা আমার জানা মতে তারাই কিন্তু কমপ্লেন করতেছে। এই ভ্যাকসিন কিন্তু অনেক উপকার হতো, এবং অনেকে যারা এখন যেরকম কতগুলো রেসপিরেটরি আরএসভি ভ্যাকসিন যেটা আছে 50 অ্যান্ড আপ, তারা কিন্তু ফার্মেসিতে আসলেই কিন্তু এই ভ্যাকসিনগুলো নিতে পারে। এই ভ্যাকসিনগুলো নিলে কিন্তু তাদের এই রেসপিরেটরি ব্রঙ্কাইটিস এগুলো থেকে কিন্তু অনেক রেহাই পেতে পারে। এগুলো সব ইন্স্যুরেন্স কিন্তু এগুলো পে করে, আর কোনো প্রেসক্রিপশনও লাগে না। যে কোনো ফার্মেসিতে যারা ভ্যাকসিন দেয় ওয়াক ইন করিয়া বললে কিন্তু এই আরএসভি ভ্যাকসিনগুলো দিয়ে দেয়, তারপর নিউমোনিয়া ভ্যাকসিনও দিয়ে দেয়, কোনো প্রেসক্রিপশন লাগে না। ইভেন 50 অ্যান্ড আপ এবং যাদের প্রি কন্ডিশন আছে তারাও নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইটস এ গুড সাজেশন, থ্যাংক ইউ। হাসান ভাই একটু বাংলাদেশ নিয়ে একটু আলাপ করে নিই সবাই। আপনারা বাংলাদেশের কথা আপনি যেটা বলতেছিলেন, বাংলাদেশে যেটা এখান থেকে যারা যায় কেউ যদি আমরা যদি এখন কোনো রাস্তায় বিভিন্ন গ্রামগঞ্জে অথবা শহরে যেতে চাই, রাস্তার মেইন প্রবলেম যেটা অনেকে ফেস করে, যেটা আপনার বাথরুমের প্রবলেম। ভালো হোটেল মনে হয় না রাস্তাঘাটে গ্যাস নাই, সেই কারণেই কিন্তু অনেকে দূর দূরান্তে যেতে ভয় পায়। এটার একটা এইটা বাংলাদেশকে যদি উন্নতি করতে চায়, এখানকার মতো রাস্তাঘাটে ভালো রেস্টুরেন্ট, সার্ভিস স্টেশন যেগুলোতে বাথরুম টাথরুম থাকে, এরকম সার্ভিস স্টেশন করা এবং বাথরুম রাখা, হ্যাঁ এটাই হলো মেইন জিনিস বাংলাদেশে। থ্যাংক ইউ, আপনাকে যাই অনেক ধন্যবাদ। বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হলো যে বাংলাদেশের নতুন সরকার, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এবং অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সেনাবাহিনীতে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর ছিলেন তাকে চেঞ্জ করে নতুন প্রসিকিউটর দেওয়া হয়েছে। সবই একটা নতুন ভাব মনে হচ্ছে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। বাট অনেকের প্রশ্ন আছে যে আমরা এই সরকারের সময়, এই সরকারের আমলে বা এই সরকারের নেতৃত্বে আমরা বাংলাদেশের নতুন কি উন্নয়ন বা নতুন কি কালচার, যেটা ইন টার্মস অফ দি সাস্টেনেবল ডেমোক্রেসি, টলারেন্স, আপনার সমতা,
ইনক্লুসিভনেস, এই বিষয়গুলো যদি সামনে রেখে আমরা বলি যে এই সরকার কি দিতে পারে আমাদের, হোয়াট উইল বি দ্য আনসার? মাতব্বর ভাই দিয়ে শুরু করি। আসলে দেখুন এখন তো আমি প্রথমে যা দেখছি যে বিশেষ করে প্রাইম মিনিস্টার যে যখন ইলেক্টেড হলো সে বিরোধী দলের কাছে গিয়েছেন, যেটা খুবই ভালো। এনসিপির লিডারের বাসায় গিয়েছেন এবং জামাত ইসলামের, বিশেষ করে বড় দল দুইটা যদি বলি আমরা আরো, দিজ আর গুড সাইন্স যে কারণ কাজ করতে হবে, কিন্তু অ্যাবসলিউট মেজরিটি পেলেও সবার সাথে কাজ করতে হবে। এবং আপনার যে বিশেষ করে এনসিপি এবং জামাত এই দুটো কিন্তু স্ট্রং অপোজিশন, এবং they are not going to be able to like stop them, silent them. I don't think they are that kind of the politician. So এইটা একটা ভালো সাইন। তো সে যে প্রথম থেকে যেটা শুরু করেছে, দ্যাট ইজ গুড। কিন্তু আসলে কিছু মন্ত্রী আমি এখন দেখছি বিশেষ করে খুব লম্পচম্প করছে, এই করবে সেই করবে, জিরো আমার ইয়াতে চাঁদাবাজি হবে না। আপনি দেখুন এই ইলেকশনে তিনটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, একটা হচ্ছে চাঁদাবাজি, করাপশন, এবং আপনার এই যে মানি লন্ডারিংটা যেটা হচ্ছে, আমরা যারা বাইরে আছি, দুর্নীতি, সহজ কথা বলতে দুর্নীতি, সোজা কথা দুর্নীতি এইটা। এবং সে তো বলছে যে জিরো টলারেন্স, এবং কেউ চাঁদাবাজি করলে তার স্থান কিন্তু বিএনপিতে নাই। তো এই যে আপনার যে একসাথে যে কাজ করা, বিশেষ করে যে অপোজিশন যারা, ইটস এ গুড সাইন, এবং আমি মনে করি সে সেটা করবে। এখন কিন্তু যেগুলো করছে তারেক রহমানের যে কথাগুলো বলছে, খুবই সুন্দর কথা। I hope he is going to actually sustain and belong those by into those things, এবং they will show. আর যাতে ওই পারিবারিকভাবে যে ডাইনাস্টিটা অনেক এস্টাবলিশ করে আর কি, যে আমরা এখানেও দেখি আর কি, এই জিনিসটা যাতে করা না হয়। মানুষ কিন্তু অলরেডি ক্রিটিসাইজ শুরু করছে আর কি, যেটা উচিত হবে না আর কি, কারণ আমরা চাই না এই যে পারিবারিক ডাইনাস্টিটা করা। আর মন্ত্রীদেরও এই একই ব্যাপারে আর কি আমি বলবো, যে পারিবারিকভাবে যাতে বেশি করে যে নিজেদেরকে সবকিছু একটা অথরিটি একটা এস্টাবলিশ করা, এবং অন্যদের মতামতকে আপনার করে দেওয়া, সবসময় কিন্তু আপনার এক্সপেল করে দেওয়া, দিস আর দ্য ব্যাড সাইন্স আমরা মনে হয় আর কি। এগুলো কিছু কিছু মন্ত্রী দেখছি আমি, এগুলো অনেক কিছু বেশি বলছে, আমি জানি না এরা কতটুকু দে উইল বি এবল টু হোল্ড অন টু দেয়ার টাং অন দোজ থিংস। তো আমার কাছে মনে হয় কথা কম, কাজ বেশি, কাজটাই করা দরকার। যেটা হচ্ছে আমার মনে হয় যে 12 তারিখ বোধহয় সংসদ দেখেছেন, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রেসিডেন্ট, আমি জানি না কে হবে। এই সবগুলো যদি আসলে যে ডেডিকেটেড লোকগুলো হয়, এবং তাদের যে 180 দিনের বোধহয় একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, তারা কি করবে আমরা জানি, 90 ডেজের প্ল্যাটফর্ম দেয়, কিন্তু তারা আমি তো দেখলাম যে 6 মাসের জন্য একটা পরিকল্পনা দিতে চাচ্ছে। আশা করি বিএনপিতে একটা জিনিস কি, দে হ্যাভ লট অফ প্রফেশনালস, so I hope he listens to the expertise of those professionals. Thank you. And at the same time must consult the opposition party and cooperate with the opposition party. That আমার মনে হয় আমরা কিছু ডেলিভার করতে পারবো আর কি দেশে। থ্যাংক ইউ হাসান ভাই। মাস্ট কনসাল্ট উইথ অপোজিশন। শেখাল মামুন, আসছি আপনার কাছে থেকে, হাসান ভাইয়ের কাছ থেকে শুনি যে উনি যে পয়েন্টগুলো বললেন এর বাইরে আপনার কি কথা, এবং আরেকটা কথা উনি যেটা বলছেন, মাস্ট কনসাল্ট উইথ অপোজিশন, আপনি কি এটা মনে করেন ইটস কুড হ্যাপেন? ইট কুড হ্যাপেন। তার লক্ষণ আমরা আগেই দেখেছি। আমরা তারেক রহমান সাহেব প্রথম দিনে যে কথা বলেছেন অপোজিশনের নেতাদের সাথে, এটা একটা শুরুটা খুবই ভালো। আর মাদুর ভাই যে কথাটা বলেছে খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে যে এবারের যে অপোজিশন তা কিন্তু আগের অপোজিশন না, মানে আগের অপোজিশন গৃহপালিত না কি যেন, এরা তা নয়। এখানে দুই ধরনের লোক আছে। এক হচ্ছে গিয়ে জামাত সিগনিফিকেন্ট সদস্য সংখ্যা নিয়ে পার্লামেন্টে প্রবেশ করেছে। সঙ্গে আছে এনসিপিদের ক্ষমতাটা কি, ডিসরাপ্ট করবার। তারা হয়তো বা খুব কনস্ট্রাকটিভ রোল প্লে করবে জানি না আমরা, কিন্তু ডিসরাপ্ট করার ক্ষমতা তাদের অফুরন্ত। ফলে তাদের সম্পূর্ণ উপেক্ষা করে আগামী সরকার যে স্টিম রোলার চালাবে, ইটস কোয়াইট আনলাইকলি। ফলে আমি বিশ্বাস করি সরকার, আমি লক্ষণ দেখতে পাচ্ছি, পজিটিভ লক্ষণ, তা হচ্ছে যে সবাইকে নিয়ে দেশটাকে গড়বার চেষ্টা। It's a good beginning, আমার বিবেচনায়। Thank you so much. Shekhal Mamun and then Shaila Iftekhar. ফ্রিডম অফ প্রেস, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, যদি সে প্রেসটাকে ফ্রি করে দেয়, লেট দেম স্পিক দেয়ার মাইন্ড, সো দ্যাট উইল বি রিয়েলি গুড থিং। আর যেসব অর্গানাইজেশন গুলো আছে, যেমন দে হ্যাভ দ্য ইন্ডিপেন্ডেন্সি, হিউম্যান রাইটস বলেন বা সেন্ট্রাল ব্যাংক বলেন বা জাস্টিস ডিপার্টমেন্ট বলেন, সো তারা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, আই থিঙ্ক
that would be, I don't know, like এখানকার যেখানে যে বিভিন্ন ইনস্টিটিউট গুলো আছে, the government has very limited authority toward them, যদিও ট্রাম্প এটাকে চেষ্টা করতেছে ইম্পোজ করার জন্য। সেরকম কিছু হইলে হয়তো it will be less corruption, যে you have to do this, that's not the right way to do a lot of times. So এটা আমার জন্য হয়তো বা নিউ গভর্নমেন্ট। আর যেখানে আমরা জানি যে বিভিন্ন গ্রুপ যে মিটিং, মানে কংগ্রেসে যেমন এখানে থাকে যে বোথ পার্টির লোকজন নিয়ে একটা কমিটি থাকে, সেখানে কমিটি প্রপোর্শনালি ডিস্ট্রিবিউট করা, এটা একটা ভালো জিনিস হবে যে দে উইল হ্যাভ অন অল ডিফারেন্ট গ্রুপে প্রপারলি ডিস্ট্রিবিউট থাকে, তখন তার আলোচনার মাধ্যমে যেটা দেশের জন্য ভালো সেটাই তারা হয়তো ডিসাইড করবে, নট ইন্ডিপেন্ডেন্টলি বাই ওয়ান গ্রুপ অফ ফ্রম ওয়ান পার্টি। থ্যাংক ইউ সো মাচ। শালাইফ থেকে আপনি, আমি ইব্রাহিমের কাছে শেষে যাব, শালাইফ থেকে আপনি কি মনে করেন? একদমই খুবই কম সময়ে যে তারেক রহমান এসছেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আমি এই পার্সপেক্টিভে বলবো, একটু পার্সোনাল পার্সপেক্টিভে বলি যে বাংলাদেশ আর্মিতে আমাদের বড় ভাই, বিকজ আমার আব্বা আর্মিতে ছিলেন, সো আমরা একসাথে বড় হয়েছি। উনি শাইন স্কুলে পড়েছেন, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডও শাইন স্কুলে, সো ছোটবেলা থেকে দেখেছি। সো এই যে আর্মি ক্যান্টনমেন্টে কার বড়, কথা বলছেন আপনি? তারেক রহমানের কথা বলছি। আচ্ছা, ফর এক্সাম্পল প্রেসিডেন্ট জিয়া আমার আব্বার বস ছিলেন। এই গলফ ক্লাবে খেলা থেকে মানে ছোটবেলায় যেমন পাশের বাসার আঙ্কেল, সেভাবে কিন্তু আমি ওনাদেরকে দেখেছি। খালেদা আন্টি ডাকতাম। তো এই সমস্ত এক্সপিরিয়েন্স আমি খুব পার্সোনালি দেখি। এখন ওই সেন্সে হচ্ছে কি যে আপনি যদি এক্সপিরিয়েন্স দেখেন, এই যে কূটনীতি বলেন, ডিপ্লোমেসি বলেন, পলিটিক্স বলেন, বাংলাদেশের পলিটিক্স বলেন, অনেক ধুরন্ধর মানুষ আছেন। এখন তারেক রহমান কিন্তু ইন আ সেন্স ইয়াঙ্গার, কারণ হচ্ছে পলিটিক্সের ওনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই। আমরা কিন্তু অনেক কিছু বলতে পারি যে আজকে কিন্তু আমিও এআই এর এক্সপার্ট হয়ে যেতে চাই, কিন্তু আমি কিন্তু এআই এর এক্সপার্ট না। আমি কিছু কিছু জানি, কিন্তু আমি কিন্তু এআই চালিয়ে দেখিনি। কিন্তু বাংলাদেশকে চালানো বা পলিটিক্স চালানো বা উনি কিন্তু অনেকদিন লন্ডনে ছিলেন। আপনি যদি বয়সটা দেখেন, যে একটা কম বয়সে ছিলেন, ক্যান্টনমেন্টে বড় হয়েছেন। আমরা ক্যান্টনমেন্টে যারা বড় হই, আমরা খুব একটা প্রোটেক্টেড জায়গায় বড় হই। আমরা কোনোদিন কিন্তু গাড়ির ট্রাফিক জ্যামও দেখিনি, এবং গাছগাছার মধ্যেই বড় হই। আমাদের অনেক ধরনের কাজের মানুষ থাকেন, অনেক ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার। এরপরে কিন্তু লন্ডনে ছিলেন অনেকদিন, তাই না? তো উনি ছিলেন টর্চার চেম্বারে, উনি ছিলেন। কিন্তু এই যে পলিটিক্স বা রানিং আ কান্ট্রি ইজ নট এ জোক। সো এখন এই যে প্ল্যান আছে, এই প্ল্যানগুলো আর ওয়ান্ডারফুল। আমি একটা, এখানে যেহেতু মামুন সাহেব আছেন, আমি বলছি যে এডুকেশনে আপনারা হয়তো দেখেছেন যে উনি ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ আনতে চাচ্ছেন, তাই না? যে এডুকেশনে একটা বাংলা ইংরেজি পরে আরেকটা ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা হবে, এবং 3-4টা ল্যাঙ্গুয়েজের সাজেশন দিয়েছেন। সো আমার এটা খুব ইন্টারেস্টিং লাগে যে ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা এখন সুষ্ঠুভাবে বলতে পারছে না কেউ, বা ইংরেজির টিচার নেই, তো এই টিচারগুলোকে আনতে হবে। এখন টিচার যখন আনেন, আপনাদের প্রত্যেকটা প্রেক্ষিতে, আইটিতে হোক, টেক ওয়ার্ল্ডে হোক, ইভেন এই যে ট্যুরিজমের কথা বললাম, ইন্ডিয়াতে খেয়াল করেন তারা কিন্তু সব ব্রেন ড্রেন করে। কিভাবে? এটাকে রিভার্স ব্রেন ড্রেন বলে, কারণ এই ব্রেনগুলো তাদের দেশে ফিরে যায় এবং ইন্ডিয়াকে সার্ভ করে। সো আমাদের বাইরে অনেক ব্রেন আছে যারা বাংলাদেশকে সার্ভ করতে পারে। সো আই উড রিয়েলি লাইক যে তারেক রহমান যেন ওটা করেন, যেন প্রপারলি এগুলোকে চালানো যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস। শাহাব ভাই, আপনি তো গোপালগঞ্জের লোক, সো আপনারা কিভাবে দেখছেন? 1 মিনিট আপনার। তারেক রহমানকে ধন্যবাদ। আমরা আশা করব গোপালগঞ্জের যে উন্নতিগুলো আমাদের আপা করে গেছেন, সেগুলো একেবারে বন্ধ করে দিবেন না। কিছু কিছু প্রজেক্ট যেটা আছে করে গেছেন, সেটা যদি এখনই বন্ধ করে দেয়, দেখা যাবে যে মিলিয়ন্স অফ ডলার খরচ করে করছে, সেগুলো ওয়েস্ট হবে। সেগুলোই যদি আবার চালু রাখে, সেটা করবো। আর আরেকটা যেটা, আমি বাংলাদেশে আগে যেরকম আমাদের হাসিনা আপার আমলে আমরা বাংলাদেশ থেকে কেউ যদি কথা বলতো একটু ভয় পাইতো যে আমাকে আমার টেলিফোন কেউ রেকর্ড করতেছে কিনা, আবার আমাকে এয়ারপোর্টে ধরে নিয়ে যায় কিনা, আমার আত্মীয় স্বজন করে, এই জিনিসটা যাতে আবার না থাকে। সবাই কিন্তু এটাই চায় যে ফ্রিডম অফ স্পিচ, যে হয় ক্রিটিসাইজ করুক আর যাই করুক না কেন, সেটা সবাই চায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইব্রাহিম, আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে বয়ান কালচার, যেটা আওয়ামী লীগ বিএনপির বয়ান কালচার, এই দুটোর মধ্যে পার্থক্য কী দেখেন আপনি? এবং যদি অন্যান্য বৈশিষ্ট্য যেটা আছে, পলিটিক্যাল যে যদি বৈশিষ্ট্য বলি, বৈশিষ্ট্যের মধ্যে কী পার্থক্য দেখছেন আপনি? মানে কি পার্থক্য আপনি আশা করেন? মানে আমার আশা, আপনাকে সহজে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন। এখানে উল্টা দিকে না, এখানে মাতবর ভাই, হাসান ভাই সারা জীবনে আশার কথা শোনান। কি মানুষের কি বয়ানে কি অবস্থা, মানে আপনার কি পরিবর্তন হবে? কালকে থেকে সব মানুষ ঘুষ করে ভালো হয়ে যাবে? সিন্ডিকেট একটা তারেক রহমান, তার সুবচন, আমার একটা
প্ল্যান আছে এটা বলেই ঠিক করে ফেলতে পারবেন। একই মানুষ প্রশাসনে আবার রিসেট হচ্ছে। আপনি জামাতে ইসলাম পার্লামেন্ট বুঝতে বুঝতে মানে ওনারা ঠকা খাইবেন ইতিমধ্যে। এই যে রাজনীতি এই নির্বাচনে নিয়ে আসা পর্যন্ত জামাতে ইসলামের যে রাজনীতি, ওনারা ভোট পেয়েছেন কিন্তু রাজনৈতিক ভাবে ওনারা বিএনপির সাথে পেরে ওঠেন নাই, এবং পার্লামেন্টে ওনারা দে আর নট এক্সপিরিয়েন্স পার্লামেন্টারিয়ান। এই পার্লামেন্টের আইন কানুন এবং বিএনপির রাজনীতি যেটা মানে আমাদের গত 50 বছরের রাজনীতি, আর আওয়ামী লীগের সাথে রাজনীতি করে রাজনীতিবিদ হয়েছে, তারা এই যে কেমনে যে ঠকাবে আপনারে, এগুলো আপনি বুঝবেনই না এই শফিক সাহ। এই বয়ানটা এগুলো কোনো কিছু পরিবর্তন হয় নাই। হ্যাঁ, এই জনগণের চাপে আবার ক্ষমতায় থাকার জন্য ভালো কথা যেটা করা যায় ওরা করার চেষ্টা করবেন। এবং এটাও ঠিক, এই যে চাঁদাবাজি কাজগতি বন্ধ হবে না, এই সিন্ডিকেটটা বন্ধ হবে না, বিশ্ববিদ্যালয়ে যে এই দুর্বৃত্তপনা, বিশ্ববিদ্যালয়ে আপনার এই যে শিক্ষক রাজনীতি, এগুলো কি বন্ধ হয়ে যাবে? এগুলা কি আমার অনুগত্য, মানে এগুলো আগেও আমাদের দলীয় অনুগত্য লোকরা বেশি হয়েছে, এবারও হবেন। বা আপনার প্রশাসনে সিভিল সার্ভিসের সবচেয়ে যোগ্য লোককে সবচেয়ে যোগ্য জায়গায় স্থান পাবেন? নিশ্চয়ই না, সেখানে আমার দলীয় আনুগত্য থাকবে। তো এই সমস্ত মানুষের দিয়ে কতটা মানে আপনার এই যে মানুষের কাজ হবে এটা নিয়ে সংশয় থাকবেই। হ্যাঁ, আমাদের প্রত্যাশা আছে, এখন পর্যন্ত আমরা কোনো দোষ দেখতেছি না, কিন্তু আমি আবার যে একদম চূড়ান্ত ভাবে এই যে হাসান ভাই, মাতবর ভাইয়ের মতো যে আশায় বুক ভরে সারা জীবন আমাদের আশা শুনাই শুনাই আজকে এই জায়গায় নিয়ে আসছেন আপনারা, আবার আরেকবার আশা শুনাইবেন। আবার 2 দিন পরে আপনার এই কয়েকদিন আগে শুনলাম আপনার ডক্টর ইউনূস সাহেব দুনিয়া বদলাইয়া দিবেন, আর উনি যে গেলেন কোথায় কোন দরজা দিয়ে বাইরে গেলেন এই খবরে কেউ জানে না এখন। তারপরে উনার সাথে যে ওই উপদেষ্টারা আসছিল, এখন শুনি হে দুর্নীতি করছে। মানে এই যে এই কিছুদিন পরে পরে এই সুবচনের যে আশ্বাস আমাদের সাধারণ মানুষদের দেওয়া হয়, আবারও শুনছি আমরা, আনটিল ইট ইজ ডান, কিছু ফল না হওয়া পর্যন্ত আমি আর কিছু বুঝতে চাই না। মানে আমি এই সংশয়ে এবং প্রতিদিন তাদের পরীক্ষা দিতে হবে কি করতেছেন। মানে এইটাই হলো আমার বক্তব্য ভাই। হ্যাঁ ভাই, আমি একটু অ্যাড করবো। জি। আসলে আমি দেখুন, ইব্রাহিম ভাই যেটা বলছে, ইব্রাহিম ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং ইব্রাহিম ভাই আসলে যেটা বলছেন যে আশা, এই একটা জিনিস যদি আমরা গিভ আপ করি, দেয়ার ইজ নাথিং টু লিভ ইন, নাথিং টু হোপ, আশাটাই কিন্তু আসলে আমরা চাই আর কি, আমরা চাই বাংলাদেশটা এগিয়ে যাক আর কি। তো আসলে যেটা উনি একটা চমৎকার কথা বলেছেন যে একই মানুষ, সিন্ডিকেট, এইগুলো কতটুকু কন্ট্রোল করতে পারবে। প্রথম দিকে তো কথাগুলো খুব সুন্দরভাবেই বলছেন, এই সিন্ডিকেট বাণিজ্যটা কিন্তু সবচেয়ে মানে আর শিক্ষা সম্পর্কে যেটা উনি একটা চমৎকার কথা বলছেন, এত পলিটিক্যালাইজ করেছেন, আপনি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়, ভাইস চ্যান্সেলর চেঞ্জ হয়ে যায়, এইটা আমার কাছে আই ক্যান টেক ইট। কেন? তাহলে ভাইস চ্যান্সেলর গুলো এমন ভাবে অ্যাপয়েন্ট করছেন আপনার, যেগুলো হচ্ছে পলিটিক্যাল লয়ালটি, এই লয়ালটি দিয়ে কিন্তু এটা দেওয়া করা হয়, এবং তাদেরকে আবার সাথে চেঞ্জ করা হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন কিন্তু নিজেই মান সম্মানের জন্য রেজিগনেশন দিয়েছেন। সো দিস ইজ ব্যাড শিক্ষার জন্য, এবং শিক্ষাটাই আমরা সবাই বলছি যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। শিক্ষাই যদি না থাকে, আপনি সুশিক্ষিত সমাজ কই পাবেন? সুশিক্ষিত না হলে আপনি ভালো লিডার কই পাবেন? দেয়ার আর সো মেনি লিডার্স, বাট আমরা যখন তাদের লিডারশিপ, তাদের যে ফাংশন গুলো, অ্যাক্টিভিটিস গুলো দেখি, there is no good virtues that they are following. তো এই যে অবক্ষয়টা, এটা যে শিক্ষার জন্যই হচ্ছে, এবং পলিটিক্যালাইজ যাতে শিক্ষাটাকে না করে, এইটা আমি আশা করবো এই সরকারের কাছ থেকে। শিক্ষামন্ত্রী অনেক কিছুই বলছেন, শিক্ষকদের নিয়ে গতকালকে একটা কমেন্ট করেছেন যে আপনারা যদি শিক্ষা ক্ষেত্রে যদি না জানেন কিভাবে কথা বলতে হয়, এবং ইউ আর নট এ শিক্ষক, তো এই ধরনের কথা বলছে। কিন্তু শিক্ষকদের যে গুণাবলী, শিক্ষকদের যে প্রশিক্ষণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সেটা কোনোদিন কিন্তু আপনার ঠিকভাবে হবে না যদি না পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা এখানে বন্ধ না করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাসান ভাই, এনি কমেন্ট আপনার? আমরা শেষ করবো আপনার। আমি শুধু একটা বলি যে মাদবর ভাই বললেন তো, চৌধুরী সাহেব বললেন শিক্ষক বদলে যায়, দলবাজি করে। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের জাস্টিসদের কথা কি জানেন আপনারা? আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন আমি নিয়োগ দিয়েছি তাদেরকে, তারা আমার কথা বলবে। 2 জন জাস্টিস তার বিপক্ষে কথা বলেছে বলে তুলকালাম কাণ্ড তিনি করছেন, আর আপনি বাংলাদেশ থেকে কথা বলছেন। ভাই, বাস্তবতাটাকে আগে বিচার করেন, বাস্তবতাটাকে মানেন। রাজনীতি এখনো আমাদের সকল কর্মকাণ্ডের চালিকা শক্তি। রাজনীতি মানে রাজনৈতিক স্বার্থ, আমেরিকাতেও বাংলাদেশেও। আমাদের যত দূর যায় আমাদের হাসান ভাইয়ের কাছে ওই কাজটা বেটার, মানে ঘুরে ফিরে ওই যে মানে ডোনাল্ড ট্রাম্পের কাছে আসলো। কিন্তু আমার সামনে কি আমি কি মিথ্যা কিছু বললাম?
আপনি তো কখনোই মিছা কিছু বলেন না, না। এখনের কথা বলেন আপনি, আমি কি এটা মিথ্যা বললাম? দুইজন কিন্তু আবার জাস্টিস। এই দেশের বিচারপতিরা আবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছে, টেরিফের বিরুদ্ধে রায় দিয়েছে। আমাদের সেই মেরুদণ্ড আছে, আমাদের শিক্ষকদের, আমাদের বিচারপতিদের, আমাদের আমলাদের, আমাদের রাজনৈতিক প্রভাবের কারণে। সুতরাং আমি সেই বিতর্কে যাচ্ছি না, রামি আমি শুধু চৌধুরী, বলতেছি যে আপনি মিথ্যা বলেন নাই। কিন্তু আমাদের বিচারপতিরা আনশিক্ষিত বলেছেন। পদত্যাগ পর্যন্ত করেছে, প্রতিবাদ করে পদত্যাগ করেছে, দেশ থেকে বেরিয়ে এসছে। আমাদের দেশও প্রতিবাদ হয়েছে, হয়নি তা না। কেমন থ্যাংক ইউ, তাদেরকে আপনি চেনেন। আমাদের শেষ করতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, অ্যান্ড থ্যাংক ইউ আমাদের শ্রদ্ধা মাতব্বর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড থ্যাংক ইউ শেখ আল মামুন। আজকে অনেক মজার মজার তথ্য পেলাম আপনার কাছ থেকে। এখন পলিটিক্যাল বিভিন্ন অ্যানালাইসিসে আপনাকে আনতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অনেক আপনাদের সবাইকে, ধন্যবাদ। সবার এই প্রতি। ডেমোক্রেটিক ক্লাবের এই অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার প্রতি Thank you, কৃতজ্ঞতা। thank you. দর্শক, Special আপনারা thanks. জানেন যে বাইরে প্রচণ্ড তুষারপাত হয়েছে, আর যেটা আমরা একটু আগে বলেছিলাম যে তুষারের বা বরফের পাহাড় জমেছে নিউ ইয়র্ক সিটির রাস্তাঘাটে। সো আপনারা সবাই সতর্ক থাকবেন। আজকে ঠান্ডাও পড়বে একটু, সো বি কেয়ারফুল। আপনারা চলাচলের সময় যাতে পড়ে না যায় দিকে খেয়াল রাখবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।